আমি আসলে কি হতে চেয়েছি এইটা ছোটবেলায় বলতে পারবো না। আমি আসলে জীবিকার জন্য ব্যাংকে চাকরিটা করেছি। আমার আসলে ঝোঁকটাই ছিল মানে আমি থিয়েটার করব, অভিনেতা হব। এবং আরণ্যক নাট্যদলে যুক্ত হওয়ার পরে আমার দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হওয়া শুরু হলো। এবং তখন থেকে আমার কাছে মনে হলো যে না, আমি এটাকেই পেশা হিসেবে নেব। ছোট চরিত্র দিয়েও যে মানুষের মনে স্থান করে নেওয়া যায়, সেটা তো আমরা আমাদের অভিনয়ের গুরুদের কাছ থেকে শিখেছি। তো মামুন ভাই আমার দিকে থেকে আমার পিঠে হাত রেখে বললেন যে তোমার রক্তের মধ্যে অভিনয় আছে, তুমি কখনো অভিনয়টা ছেড়ো না। প্রফেশনাল জায়গায় তো সব কাজ তার ভালো কাজ, খুব স্ট্যান্ডার্ড কাজ করা যায় না। আমি করার আগে 3 বার ভাবি যে আমার মেয়ে দেখলে তো এটা একটা বকা দিবে, তুমি এটা কেন বলছো। যে চলচ্চিত্র আমি নিজেই দেখি না, সেই চলচ্চিত্রে কেন আমি অভিনয় করব। আমার ইচ্ছা ছিল যে তারেক মাসুদের সঙ্গে আমি একটা চলচ্চিত্র অভিনয় করব। কখনো কখনো পুরস্কারটা তো দেয়া নেওয়ার বিষয় হয়ে যায়, বিষয়টা তো আসলে অর্জন করার বিষয়। আমি তো অভিনেতা, তো আমি যখন গানটা করি শুধু গলা দিয়ে করি না, সেটাই হয়তো মানুষ পছন্দ করে, ভালোবাসে। সেটাই মানুষকে পছন্দ। কিছু মানুষ আকাশের তারার মতো জ্বলে ওঠেন, আবার নিভেও যান। আর কিছু মানুষ আছেন নিজেরাই আকাশ হয়ে ওঠেন। সময়ের পর সময় পেরিয়ে চরিত্রের পর চরিত্রে আমাদের হৃদয়ে স্থায়ী ঠিকানা গড়ে নেন। আমার আজকের অতিথি মঞ্চ, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্র প্রতিটি মাধ্যমেই প্রায় 5 দশক ধরে সমানভাবে উজ্জ্বল। অজ্ঞাতনামা মানুষের গল্প হোক, পাঞ্জাবিওয়ালার সরলতা, বিকেলবেলার পাখির বিষণ্ণতা, প্রতিটি কাজেই তিনি নিজেকে নয় বরং চরিত্রগুলোকে অমর করে রেখেছেন। অবশ্য শুধু অভিনয়ই নয়, তিনি যখন গেয়ে ওঠেন নিথুয়া পাথারে কিংবা ইন্দুবালা, তখন মনে হয় সঙ্গীত ভুবনেও তিনি দারুণ গল্প বলতে জানেন। প্রিয় দর্শক, আমন্ত্রণ মেরিল সিরাম সোববার নিবেদিত স্টার নাইটে। আর আজ আমার অতিথি 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 4 বার মেরিল প্রথম আলো পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা, দ্য রিয়েল স্টার ফজলুর রহমান বাবু। প্লিজ ওয়েলকাম ফজলুর রহমান বাবু। কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো। প্লিজ বসুন। দ্য রিয়েল স্টার কেন বললাম জানেন? 1978 সাল থেকে আপনি অভিনয়ের সঙ্গে যুক্ত। আপনার সমসাময়িক কিংবা আপনার অনেক পরে এসে শুরু করা শিল্পীরাও কিন্তু হারিয়ে গেছেন, কিন্তু আপনি এখনো সমানভাবে প্রাসঙ্গিক। এটা আসলে আপনার কাছে কি মনে হয় যে এই যে 5 দশক ধরে একইভাবে সমানভাবে মানুষের মন জয় করা, এটা তো নিশ্চয়ই কোনো সিক্রেট রয়েছে, কি বলবেন আপনি? এটা সিক্রেট না, আসলে কাজটা তো ভালোবেসে করি। আর থিয়েটার যখন শুরু করেছি 1978 সালে, আসলে আমি তো নাটকের প্রেমে পড়েছিলাম। হ্যাঁ, সবকিছু ছেড়ে এসে। তো প্রেমটা যদি নিঃস্বার্থ প্রেম হয়, ভালোবাসাটা যদি সত্যিকারের ভালোবাসা হয়, তাহলে সেও তো আমাকে দেয় কিছু না কিছু, তাই না? একদম। তো সেটাই, এটা দেয়া নেওয়ার একটা ব্যাপার আছে আর কি। একদম। আজ 17 জুলাই আপনার অভিনীত মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত মাস্তুল সিনেমাটি কিন্তু রিলিজ হয়েছে।
জি এবং এই সিনেমাটি অনেক আন্তর্জাতিক ফেস্টিভ্যালগুলোতেও কিন্তু গিয়েছে জি এবং আপনি প্রধান চরিত্রে এখানে অভিনয় করেছেন, প্রশংসিত হয়েছেন। কোন ভাবনা থেকে আপনি সিনেমাটিতে যুক্ত হলেন যদি একটু জানতে চাই? না, ভাবনাটা আমার না, ভাবনাটা মূলত যিনি পরিচালক তার। উনি এই স্ক্রিপ্টটা করার পরে মনে করেছেন যে এই চরিত্রটি দিয়ে, মানে এই চরিত্রে আমাকে দিয়ে অভিনয় করাবেন। তারপরে নুরুজ্জামান ভাইয়ের সঙ্গে কথা হয়। তার আগে ওনার সঙ্গে আমার খুব একটা পরিচয় ছিল না, কিন্তু ওনাকে আমি চিনতাম, জানতাম আর কি ওনার আচ্ছা। সম্পর্কে। তো ওনার সঙ্গে যখন কথা হয়, ওনার কথা শুনে ওনার যে চলচ্চিত্র ভাবনা, যেটা যে চলচ্চিত্র উনি করতে চান, তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এইটা করা যায় আর কি। এবং আর আমি যে ধরনের চলচ্চিত্র করতে চাই, যে ধরনের অভিনয় করতে চাই, এটা ওই ধরনের ছবি আসলে। তো সেই জায়গা থেকে আমি ইন্সপায়ার্ড হই এবং অভিনয় করি আর কি। আজকে তো আমরা অনেক আড্ডা দেবো, আপনার জন্য অনেক সারপ্রাইজ থাকবে, বাট এই মুহূর্তে যেহেতু আজই মাস্তুল রিলিজ হয়েছে, আমরা একটু সিনেমাটির ট্রেলার দর্শকদেরকে দেখাতে চাই। চলুন পর্দায় চোখ রাখি। বাহ, হয়তো কথাই কেন করো, কিন্তু বাবা তো না। সারা জীবন বাবুর সিগিরি কইরাও মকবুল্লা চাটা বানাইতে পর্যন্ত শিখল না। চার্জ আসলো কে? স্যার চার্জে আনি আসছিলাম। তুই কেটা? আমার নাম নোরা। নুরা, এখানে কি করস? কে মকবুল মিয়া অ্যাসিস্ট্যান্ট জোগাড় করলাম নাকি? আমার জাহাজে কোনো চোরের ঠাঁই হবে না। আপনি চিন্তা করেন না স্যার, চার্জে যেহেতু আমি আসছিলাম, চোর খুঁজে বাইর করার দায়িত্ব আমার। মাস্টারে ফোন দিয়ে কয়তে ওই সব কানা কানা খোলা রাখো, এবার বন্ধ রাখা, এবার ভালো মানুষের জাগানো। নানা বেটা আমার নিয়া আমার নামে মিথ্যা কথা লোকে। দারুণ। আপনি যে আমার জন্য খুব স্পেশাল, এটা কি জানেন? এবছরের শুরুতে আপনি অসুস্থ হবার আগে শেষ ইন্টারভিউ আমার সাথে, আবার সুস্থ হবার পর প্রথম ইন্টারভিউটা কিন্তু আমার সাথে। আর হবে না কেন? কারণ আমাদের দুজনের বাড়ি কিন্তু ফরিদপুরে, আমাদের জন্মও ফরিদপুরে। জি এবং আজকে খুবই কাকতালীয়, ছবির যেই ফজলুর রহমান বাবু, তিনি যেই পাঞ্জাবিটি পরে আছেন, আমার সামনে বসা ফজলুর রহমান বাবু একই পাঞ্জাবি পরে আছেন এবং আমি আমার নীল রঙের শাড়ি পরে এসেছি। সব দিক থেকে মিলে যাচ্ছে আর কি। হ্যাঁ, সেটাই দেখছি যে সব দিক থেকে একটা দারুণ মিল বা একটা কানেকশন বোধহয় রয়েছে। তবে যদি আমি আপনার মতো এত বড় একজন গুণী শিল্পী হতে পারতাম। নিশ্চয়ই। আপনি তো আজ আমার স্টার নাইটের অতিথি, আপনার ঝুলিতে কি নেই? মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, আরও অনেক অনেক পুরস্কার, মানুষের ভালোবাসা, এত এত অর্জন। আমরা যে সবসময় বলি যে আমাদের ফজলুর রহমান বাবু ভাই আমাদের স্টার, আপনি আসলে নিজেকে নিয়ে কি মনে করেন? আমি আসলে নিজেকে মনে করি যে, কিভাবে বলবো, আমি মনে করি এটা আমার একটা কাজ, অভিনয়টা। আর 10টা প্রফেশনের মতো এটাও আমি আমার প্রফেশন হিসেবে নিয়েছি। তো সেই জায়গাতে আমি বলবো যে আমি চেষ্টা করি আমি যেটাকে প্রফেশন হিসেবে নিয়েছি সেটাকে একদম ঠিকঠাক মতো জায়গায় কাজটা করা এবং প্যাশনেটলি করা কাজটা। তো আর এটা তো একটা সুবিধা আছে, সুবিধা আছে হচ্ছে যে এই কাজটা তো মানুষ দেখে, হ্যাঁ, মানুষ প্রশংসা করে। অন্য 10টা প্রফেশনের মতো না। একদম। যেমন একজন ব্যাংকার, সে যত ভালো ব্যাংকারই হোক, সে তো আর
বাংলাদেশের কোটি কোটি মানুষের বাবু সামনে ভাই তার ঘুরে কাজটা। ফিরে কিন্তু আপনি ব্যাংকার উদাহরণটাই দিলেন, কারণ আপনি ব্যাংকার ছিলেন। হ্যাঁ, যেহেতু আমি ব্যাংকার ছিলাম হ্যাঁ। সেটাই বলছি, যে একজন ভালো ব্যাংকার সে তো কোটি কোটি মানুষকে তার যে সে কাজটা যে করে প্রপারলি একদম। এটা দেখাতে পারছে না, কিন্তু অভিনয়ের বা একজন গানের শিল্পী, কণ্ঠশিল্পী বা সঙ্গীতশিল্পী, তার কিন্তু এটা দেখানোর সুযোগ আছে। এটা একটা অ্যাডভান্টেজ আমাদের জন্য। তো আমি সেই জায়গাটা করি এবং আমি মনে করি যে অনেস্টলি আমি আমার কাজটা আসলে করতে চাই। একদম। আর যেহেতু আমার স্বপ্নই ছিল, আমি যখন শুরু করেছি অভিনয়, যে আমি অভিনয়টাকে পেশা হিসেবে নেব, এবং বাংলাদেশে, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই যে যে কাজটি পছন্দ করে সেই কাজটাকে পেশা হিসেবে নিতে পারার মানুষের সংখ্যা তো খুব কম, একদম। আর বাংলাদেশে তো আরো কম। আরো কম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি আমার পছন্দের কাজটিকে পেশা হিসেবে নিতে পেরেছি, এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্য। সুতরাং আমি আমার মন প্রাণ ঢেলেই এই কাজটা এবং এই করতে জন্য চাই। অভিনয় আপনাকে অনেক দিয়েছে। আগামী মাসেই কিন্তু আপনার 66তম জন্মদিন, 22শে আগস্ট, এবং এই জি। একই দিনে আরো অনেক তারকার জন্মদিন রয়েছে। আমি ভুল না করলে মোশাররফ করিম, রুমানা রশিদ, ঈশিতা, ডলি সায়ন্তনী, সুনেরা বিনতে কামাল। কখনো কি এই তারকাদের সাথে আপনার কেক কাটা হয়েছে? হ্যাঁ, না বা এদের সাথে? না, ওদের সাথে কেক কাটা হয়নি। ওনাদের যে জন্মদিন সেটা আমি জানি আর কি, আমিও উইশ করি তাদেরকে। জীবনের প্রথম ভাগ তো গ্রামেই কাটিয়েছেন, সে সময় নাকি অনেক মজা করতেন। আমি শুনেছি চুরিও করতেন, জেলেদের কাছ থেকে মাছ চুরি। সেই গল্পটা একটু শুনতে চাই, যে কিভাবে মাছ চুরি করতেন। এটা তো সিক্রেট ফাঁস হয়ে যাচ্ছে। আরো অনেক সিক্রেট এখনো বাকি। না, আমার শুরুটা হয়েছে একেবারে যে গ্রামে সেটা বলা যাবে না। না, না, আমার ফরিদপুর জেলা শহরে। শৈশব শুরু হয়েছে আসলে খুলনা শহর থেকে। আচ্ছা, আচ্ছা। যেহেতু আমার বাবা সরকারি চাকরি সরকারি করতেন, চাকরিজীবী সেই ছিলেন। কারণেই তার সঙ্গে আমাদের পুরো ফ্যামিলি আমরা যেতাম আর কি, ওখানে থাকতাম। আর আমার জন্ম হচ্ছে ফরিদপুর শহরেই, কিন্তু জেলা শহরের একটা বড় সুবিধার জায়গা আছে। হ্যাঁ। সেটা যেমন শহরেরও একটা অ্যাটমসফিয়ার পাওয়া যায়, আবার একেবারে গ্রামের একটা পরিবেশও পাওয়া যায়। কারণ পাশে কবি জসিমউদ্দিনের আমার বাড়ি। বাড়ি থেকে খুবই কাছে কবি জসিমউদ্দিনের বাড়ি, এবং আমার যেটা জন্মস্থান পশ্চিম আলিপুর, একবার নদীর পাড়ে আমার সামনে দিয়ে নদী বয়ে গেছে, নদী, কুমার নদী। তো একটু বড় হয়েছে তখন আমরা নদীতে মাছ ধরতে যেতাম। তো বাসাতে তো বলে যেতাম যে মাছ ধরতে যাচ্ছি। হ্যাঁ। তো এটা কিন্তু দেখা গেলো জাল দিয়ে মাছ ধরছি কিন্তু মাছ উঠছে না আর কি। তখন এটা একটা প্রেস্টিজের ব্যাপার যে হ্যাঁ, বাসায় গেলে অবশ্যই। জিজ্ঞেস করি খালি কই হাতে। মাছ কই, তো ওই খালইটা খালি থাকলে তো এটা একটা প্রেস্টিজের ব্যাপার। সেই জন্য মাঝে মাঝে আমরা জেলেরা যে মাছ মারতো, সে জেলেদের কাছ থেকে মাছ চুরি করে খালের মধ্যে কিছু ভরে নিয়ে আসতাম আর কি, দেখাতাম যে না আমি এখন বাবু ভাই ভাবছি যে যারা দেখছেন আমাদেরকে, ফরিদপুরের মানুষ ছাড়া বা গ্রামে থাকেননি এমনরা তো বুঝতে পারবে না যে খালই কি জিনিস। মানে বাঁশ খুব সুন্দর করে চেঁচে চিকন করে তারপর খালইটা বানানো হয়। এটা মাছ রাখার, হ্যাঁ, মাছ পাত্র। রাখার জন্য। এবং পলো দিয়ে কখনো মাছ হ্যাঁ, ধরেছেন? পলো দিয়েও ধরেছি। আরে বিশেষ বাহ। করে ওই শুকনার সিজনে আর কি, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালটা যখন শেষ হয়ে যাবে, খাল বিলের পানি যখন কমে যাবে একদম অল্প, এই হাঁটু পানি হয়ে যাবে, তখন পলো দিয়ে সবাই একবারে মাছ ধরে আর কি। সেই মাছও ধরেছি, এটা একটা মজা আছে। বাহ। খালের মধ্যে মানে পলোর মধ্যে যখন মাছটা ঢুকে যায় তখন যে শব্দ হয়, হ্যাঁ, ও হচ্ছে এরকম, মানে ছাট পাততে থাকে, মানে ছটফট আমাদের দেশের করতে ভাষা থাকে আর কি, অনুযায়ী। হ্যাঁ। হ্যাঁ, তখন হাত দিয়ে উপর থেকে হাত দিয়ে তুলতে হয়। মাছটাকে ধরে নিয়ে আসতো, এটা আলাদা, Exactly, এটা একটা exactly. আলাদা মজা আর কি। একেবারেই তাই। গ্রামে যেহেতু বড় হয়েছেন, এই যে নৌকা চালানো, বড়শি দিয়ে মাছ ধরা, অনেক কাজেই আপনি পারদর্শী। আর কি কি কাজ জানেন যেটা আমরা জানি না? গাছে উঠতে পারি, হ্যাঁ। যেমন আচ্ছা। নারকেল গাছে উঠে নারকেল পাড়তে পারি, ও মাই গড, দারুণ। সুপারি গাছে উঠতে পারি। সুপারি গাছে ওঠা তো খুবই কঠিন। না, খুব বেশি কঠিন না, মানে ওই বয়সে কঠিন ছিল না। কঠিন ছিল না। এখন পারবো না, তবে ওই বয়সে সহজ ছিল আর কি। একেবারেই আমাদের নিজেদের বাড়িতেও অনেক নারকেল গাছ, সুপারি গাছ ছিল, ওগুলো তো আমিই পারতাম। বাহ। আমরা এমনটা শুনেছি বাবু ভাই, অনেকেই তখন বলতেন যে আপনি বড় হয়ে ডাক্তার হবেন আর আপনার বড় ভাই হবেন কম্পাউন্ডার। এই কথা কোত্থেকে শোনা হলো? ওই যে শুনে ফেললাম, একটু না, আপনার মুখ এইটা- থেকে আবার জানতে না চাই। না না, এটা আমার যে স্যারের কাছে পড়তাম হ্যাঁ। আর কি, প্রাইভেট পড়তাম, তো সেই স্যারের ধারণা ছিল যে আমি
ভালো ছাত্র এবং আমার বড় ভাই অত ভালো ছাত্র না আর কি। আচ্ছা। বা সে অত মনোযোগী না আর হ্যাঁ, কি। হ্যাঁ। ভালো ছাত্র না বললে বলি যে অত মনোযোগী না, হ্যাঁ। তো সে কারণে বকা দিয়ে বলতো আর কি, বড় ভাইকে বকা দিত যে ও হবে ডাক্তার আর তুই হবি তার কম্পাউন্ডার। পরে বড় ভাই আসলে কি হয়েছিলেন? বড় ভাই ব্যাংকার হয়েছেন, ও তিনি ব্যাংকার, কিন্তু আপনি অভিনেতা হয়ে গেছেন। আমিও ব্যাংকার হতে হতে অভিনেতা হয়েছে। না, ব্যাংকারও হয়েছেন। আমি তারপর- ব্যাংকার হই নাই আসলে, হ্যাঁ, হ্যাঁ। আমি আসলে জীবিকার জন্য আসলে ব্যাংকে চাকরিটা করেছি। আমার আসলে ঝোঁকটাই ছিল মানে আমি থিয়েটার করব, অভিনেতা হব। আসলে এখন তো আপনি সবকিছু, আপনি কোন চরিত্র করেননি আমাকে বলুন। যাই হোক, আজকে আপনাকে আমি নানা পর্যায়ে চমকে দিতে চাই এবং আমার প্রথম চমক হ্যাঁ। প্রস্তুত। আপনি কি প্রস্তুত? চলুন পর্দায় চোখ রাখি। বন্ধু আসসালামু আলাইকুম। ভালো আছো ওয়ালাইকুম নিশ্চয়ই? আসসালাম। তোমার আমার বন্ধুত্ব অনেক দিনের। সাত পুরুষের ঋণ 1982 সালে আরণ্যক নাট্য দলের নাটক। সেই নাটকের মাধ্যমে তুমি আরণ্যকে যুক্ত হবে। তারপর থেকে কিন্তু আমাদের পথচলা। বাহ, আরণ্যকের পরবর্তী সবগুলো প্রোডাকশনেই আমরা নিয়মিত অভিনয় করেছি, পথনাটক, মঞ্চনাটক। ইভেন এরপরে একসাথে আমরা টেলিভিশন নাটকে অভিনয় করেছি, চলচ্চিত্রে অভিনয় করেছি। মনে পড়ে তোমার সেই সব নাটকের কথা? আমার কিন্তু এখনো চোখ বন্ধ করলেই সেই সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। মঞ্চে তুমি একজন দুর্দান্ত অভিনয় শিল্পী। মামুন ভাই আরণ্যকের প্রত্যেকটি নাটকে তোমাকে চাইতেন সবসময় বাবু যেন এই নাটকে অভিনয় করে, কারণ তুমি একজন সৃজনশীল অভিনয় শিল্পী এবং দুর্দান্ত অভিনয় শিল্পী। অনেক জটিল চরিত্রকে তুমি খুব সহজভাবে মঞ্চ উপস্থাপন করো। তুমি আমার নির্দেশিত পথনাটক ঘুমের মানুষে অভিনয় করেছো। পাথরে শহরালী চরিত্র খুব দুর্দান্ত অসাধারণ অভিনয় করেছো। ঘুমের মানুষ নাটকে তুমি গায়ের চরিত্র অভিনয় করেছো। তোমার গানের গলা অসাধারণ, রাইট। অসাধারণ গানের গলা। তোমার গান কিন্তু আমি খুব পছন্দ করি। আমরা একসাথে থিয়েটারের প্রয়োজনে আমরা মুক্তনাটক আন্দোলন করেছি। গ্রামে গিয়ে গ্রামে দিনের পর দিন, রাতের পর রাত থেকে গ্রামের মানুষদেরকে নিয়ে একসাথে নাটক মঞ্চায়ন করেছি। সেখানেও তুমি আমার সাথে সঙ্গী হয়েছিলে। দর্শকদের মাঝখানে তোমার যে চাহিদা বা তোমার যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেটি তার জন্য আমি অবশ্যই বন্ধু হিসেবে আমি গর্ববোধ করি। এখন আমরা যে বয়সে এসে উপস্থিত হয়েছি, আমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে। বয়স হচ্ছে তো। তোমার গান দিয়েই তোমার কাছ থেকে বিদায় নেই। মোহনপুরের 24 বিখ্যাত গান, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, বাহ, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। না, আছে আছে, বন্ধু ছিলাম, আছি, থাকবো। বাহ। ভালো থেকো বন্ধু। আচ্ছা, আরো আছে, দেখে নেই। ফজলুর রহমান বাবু বাংলাদেশের একজন গুণী অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, আমার বন্ধু। আমাদের বন্ধুত্ব সেই 80-র দশক থেকে। আরে বাহ, আমরা একসাথে একই নাট্যদল করতাম, আরণ্যক নাট্যদল। সেইখান থেকে এখন অবধি আমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ রয়ে গেছে। শুরুতে আমার মনে আছে যে বাবু তো একজন ব্যাংকার ছিলেন, তো ব্যাংক থেকে শেষ করে সরাসরি রিহার্সাল রুমে, টিএসসিতে তখন আমাদের রিহার্সাল হতো। রিহার্সাল শুরু হওয়ার আগ পর্যন্ত তুমুল আড্ডা, এবং আড্ডার প্রধান আকর্ষণ ছিল বাবুর কণ্ঠে গান। বাবু তখন থেকে কি যে অসাধারণ গাইতো, ওর কণ্ঠ এত সুন্দর, সেটা এখন আমাদের দেশের মানুষ জানে, শোনেন। এবং অভিনেতার পাশাপাশি গায়ক হিসাবেই কিন্তু বাবু অনেক জনপ্রিয়। একদম। আমার বন্ধু এরপরে যখন আমি টেলিভিশন নাটক নির্মাণে আসলাম, অসংখ্য নাটক বাবু করেছে আমার নাটক। সেই রঙের মানুষ থেকে শুরু করে রঙের মানুষ, ভবের হাট, ঘর কুটুম, অসংখ্য নাটক, অসাধারণ চরিত্রায়ন বাবু করেছিল। বাবুর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাবু অভিনেতা হিসাবে ভীষণ প্রফেশনালিজমটা কাজ করে ওর মধ্যে। চরিত্র নিয়ে গভীরভাবে ভাবেন,
চরিত্রায়ন করার জন্যে নানান রকম বিচার বিশ্লেষণ করে চরিত্রায়ন করে, এটা বাবুর একটা বিশেষ দিক। আর ব্যক্তিগত জীবনে বাবুর আরেকটি ভালো দিক হচ্ছে খুব ডিসিপ্লিন, মানে ওর সমস্ত কিছু খুব ডিসিপ্লিন ওয়েতে চলে। টাইমলি আসা, প্রপারলি কোয়ার্টিসদের সাথে ভালো সম্পর্ক রাখা এবং একটা টিম ওয়ার্কের জন্য যেটা দরকার সেটা করে। এবং বাবু শুটিংয়ে থাকলে বেশ একটা মজার অবস্থাও তৈরি হয়, মানে দারুণ দারুণ সমস্ত কথা। এবং বাবুর প্রচুর পড়াশোনা, বিভিন্ন রেফারেন্স দিয়েও কথা বলতে পারে। তো সেই বাবু আমার বন্ধু, আমি বাবুর জন্য সবসময় শুভকামনা থাকলো। বাবু যেখানেই থাকুক সুস্থ থাকুক এবং আজীবন সে ভালো ভালো কাজ, ভালো ভালো অভিনয় বাংলাদেশের দর্শকদের জন্য উপহার দিক। ভালো থাকো বাবু। কি বলবেন? হাকিম এবং লাবলু দুজনে আমার আরণ্যকের বন্ধু। সে 80-র দশকে বলল, আমি যখন ঢাকায় প্রথম চাকরি নিয়ে আসলাম 83 সালে, তো প্রথম আমার সঙ্গে যার বন্ধুত্ব হয় সে হচ্ছে আজিজুল হাকিম। হ্যাঁ, আপনি বলেছিলেন আমার একটা ইন্টারভিউতে। এবং একই রকম ভাবি তো আমরা আসলে, যেহেতু থিয়েটারের মানুষ, আমি ফরিদপুরে থিয়েটার করেছি, আজিজুল হাকিম ওরা একটা নাম আছে বাবুল, ডাক নাম, আমরা বাবুল বলেই ডাকতাম। বাবুল বাবু। তো বাবুল আরণ্য করে, তা আমার সঙ্গে একটা পত্রিকা পড়ার মাধ্যমে তার সঙ্গে আমার প্রথম পরিচয়। আরণ্যক নাট্যদল একটা পত্রিকা বের করতো নাটক নামে, সেই পত্রিকা পড়ে সেখানের সম্পাদকের যে টেলিফোন নম্বরটি, সেই নম্বরে আমি ফোন দিয়েছিলাম এবং সেই নম্বরটা ছিল আজিজুল হাকিমদের বাসার নম্বর, বাবুলদের বাসা। তখন থেকে তার সঙ্গে আমার কথা শুরু হয় এবং খুব অল্প সময়ের মধ্যে একটা গভীর বন্ধুত্ব হয়। এবং আমি ওর মাধ্যমে আরণ্যকের নাট্যদলের নাটক দেখতে যাই। সাতপুরুষের ঋণ তখন আরণ্যক নাট্যদলের নিয়মিত প্রযোজনা। সেই নাটক দেখে আমি আরণ্যক নাট্যদলের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করি এবং হাকিম আমাকে তখন পরিচয় করিয়ে দেয় এই লাবলু, মান্নান হীরা, শাহ আলম দুলাল, হ্যাঁ, আবদুল্লাহ আল মাহমুদ, হ্যাঁ, রেজা রুস্তম, এরা তো এদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এবং আমি তারপর থেকেই, তার পরের মাস থেকেই আমি আসলে ওই নাটকেই আমি অভিনয় করা শুরু করি। এবং মামুন ভাই আমাদের দলের প্রধান, মামুন ভাই তখন ছিলেন না দেশে। তো মামুন ভাই দেশে আসলেন, মামুন ভাইয়ের সঙ্গে পরিচিত হলাম, মানে তখন তো ছোট ছিলাম আর কি। মামুন ভাই হঠাৎ রিহার্সাল রুমে আমাকে দেখে বলে, এই ছেলেটাকে। হ্যাঁ, তো হাকিম বললো যে মামুন ভাই আমি নিয়ে আসি, আমাদের দলে কাজ করবে আর কি। তো সেই হাকিম আর কি। এবং তারপরে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। হাকিম নিজেই বলল, ওর ডিরেকশনে কাজ করেছি, পথনাটক করেছি, মঞ্চ নাটক করেছি এবং একসঙ্গে কো অ্যাক্টর হিসেবে কাজ করেছি এবং সব জায়গায় কাজ করেছি। এবং হাকিম সম্পর্কে আরেকটা কথা বলি আমি, হাকিম যে আমার শুধু আরণ্যকের বন্ধু ছিল তা না, এর বাইরেও সে আমার বন্ধু। এবং হাকিমের পরিবারের সঙ্গেও আমার একটা গভীর সম্পর্ক ছিল। আমার মনে হয় যে আমার মানে মায়ের পরে আমি যদি সবচেয়ে বেশি মাতৃস্নেহ পেয়ে থাকি তাহলে সেটা আজিজুল হাকিমের মায়ের কাছ থেকে পেয়েছি। আমি তাকে খালাম্মা ডাকতাম। একদিন না গেলে, ওদের বাসা ছিল মহাখালীতে, আমিও মহাখালীতে থাকতাম, কাছাকাছি থাকতাম। তো আমি তো ব্যাচেলর ছিলাম, মেসে থাকতাম আর কি। তো একদিন বাসায় না গেলে বকাবকি করতো, হ্যাঁ, যে কেন আমি রাতে আসলাম না, খেলাম না। হ্যাঁ, রাতে, কারণ সে জানে যে আমি মেসে থাকি, কি খাই না খাই। হ্যাঁ, একদম মায়ের যে স্নেহ, মমতা, সেই মমতাটা আমি তার কাছ থেকে পেয়েছি। এবং যদি লাবলুর কথা বলি, লাবলু তখন আরণ্যকের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু বয়সের দিক থেকে কিন্তু আমরা সবাই সমান। তখন সবাই, কারো বয়স 23-24 এরকম আর কি, 22-23-24 এরকম বয়স তখন আমাদের। তো লাবলু তখন আমাদের আরণ্যক নাট্যদলের একটা নির্দেশনা দল ছিল আর কি। তো সেই নির্দেশনা দলে লাবলু কাজ করতো মেনলি, সে নির্দেশক হিসেবেও কাজ করতো, আবার অভিনেতাও ছিল এবং সে খুব পপুলার অভিনেতা ছিল লাবলু তখন, টেলিভিশনে এবং মঞ্চেও। তো ওর নির্দেশনে আমি প্রথম কাজ করি এবং কাজ করে যেটা হয় আর কি, একই রকম তো আমরা, আমাদের ভাবনাগুলো তো একই রকম,
মানে বন্ধুত্বতে আর সময় লাগে না আর কি। হ্যাঁ, তো তারপরে থেকেই তো লাভলু তারপরে টেলিভিশনে কাজ করা শুরু করলো, নিজে ক্যামেরায় কাজ করলো, ডিরেকশনে কাজ করলো এবং অসংখ্য কাজ করেছি। এবং আমি এখনও সেই 83-84 সালের মানে আমার এই বন্ধুদের সাথে যে ফিলটা ছিল আমার, হ্যাঁ, আমি যেটা ফিল করতাম আর কি, আমি ওদের দেখলে এখন আমার সেরকমই মনে হয়। এবং এখনও দেখলে আমার মনে হয় যে আমি মনে হয় সেই বয়সেই আছি। 80s-এই আছে। এবং প্রচুর আড্ডা দিতে ইচ্ছে করে, কিন্তু সময়ের বাস্তবতা, নানান বাস্তবতায় সেটা সম্ভব সেটা হয়ে হয় ওঠে না আর না। কি। কিন্তু আমি আমার বন্ধুদের খুবই মিস করি আর কি। দারুণ। আমি শুনেছি বাবা আপনাকে সিনেমা দেখতে নিয়ে যেতেন, হ্যাঁ। রূপবানের মতো কালজয়ী সিনেমা, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 5 নভেম্বর 1965। এই সিনেমাও আপনি বড় পর্দায় দেখেছেন। হ্যাঁ, বড় পর্দায়। যদি একটু গল্পটা শুনতে চাই। এটা হচ্ছে যে আমি তখন খুলনায় থাকতাম, আমি বললাম না আমার শৈশবটা কেটেছে খুলনায়। তখন আমার এরকম 5-6 বছর বয়স। তো আমার আব্বা অনেক সিনেমা দেখতেন, আব্বা বলতাম আমি আমার বাবাকে। তো আব্বা সিনেমা দেখতেন এবং কোনো সিনেমা নতুন সিনেমা আসলেই ফ্যামিলির সবাইকে, মাকে নিয়ে যেতেন, আমার বড় বোন যেত কখনো। তবে বেশিরভাগ সময় কমন পড়তাম আমি আর কি। কারণ আব্বা বোধহয় আমাকে একটু বেশি সিনেমা করতেন, আমি ছোট ছিলাম তখন, ছোট ছেলে। আপনার ক ভাই বোন? আমরা 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। তো তো উনি ওই যেদিন ছবি রিলিজ হবে আর কি, মুক্তি পাবে, সেদিনই তার দেখতে হবে আর কি। এরকম এবং যদি আমাকে একটু নিয়ে আরো যেত। কয়েকটা সিনেমার নাম তো আমি জানতে ওই চাই। রূপবান সিনেমা মুক্তি হওয়ার পরপরই সম্ভবত আমাদের ফ্যামিলির সবাই আর কি, আমার বড় বোন, তারপরে আমার বাবা মা, আমি, আমাকে নিয়ে গেলেন। এবং আমার মনে আছে যে মেয়েদের জন্য তখন আলাদা বসার জায়গা থাকতো, ওই আলাদা বক্স থাকতো আর কি। হ্যাঁ, তা সেখানে আমি আমার মায়ের কোলে বসে রূপবান সিনেমা দেখেছিলাম এবং অসংখ্য গান, এবং ওই বয়সেই আমি ওই গান শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। ও মাই গড। এবং এটার আরেকটা কারণ আছে যে সিনেমা হলটা থেকে আমাদের বাসাটা বেশি দূরে ছিল না। আচ্ছা। হ্যাঁ, এটা হয়তো 3-4টা বিল্ডিং পরে। আর আর তখনকার যে সাউন্ড সিস্টেম ছিল, সেই সাউন্ড সিস্টেমে পেছনে যেত। পেছন থেকে বাইরে থেকে গান শোনা যেত। আর রূপবান ছবি তো গান নির্ভর ছবি। হ্যাঁ। হ্যাঁ, এবং আমাদের বাসায় থাকতেন, আমার মনে আছে আমাদের বাসায় মেনলি কাজ করতেন আর কি। তো আমরা মামা বলতাম, আমার মায়ের নানা বাড়ির মানুষ আর কি, আমার মামা বলতাম। তো ওই নজির মামা আর কি। তো ওই মামাও খুব গান গাইতো, তো মামার সাথে সাথে আমিও থাকতাম, আমিও গান গাইতাম। আরে বাহ। আরো এবং এর একটা- বাইরে আরো ছবি অনেক ছবি দেখেছি, যেমন অরুণ বরুণ, কিরণমালা, তারপরে সাত ভাই চম্পা। তখন আবার এই ছবিগুলোর একটা জোয়ার ছিল। হ্যাঁ, একটু ফোক ধরনের, একটু হ্যাঁ, একটু রূপকথা ধরনের ছবি। তো এই ছবিগুলো অনেক দেখেছি আমি, কুচবরণ কন্যা, হ্যাঁ, এই সমস্ত ছবি দেখেছি। বাবা তো সরকারি চাকরিজীবী ছিলেন, বাবাকে দেখে ছোটবেলায় কি হতে চাইতেন আপনি? না, আমি ওইভাবে কখনো কিছু হতে চাই না। হ্যাঁ, আমি আসলে কি হতে চেয়েছি এইটা ছোটবেলায় বলতে পারবো না। তবে ওই বলা যায় যে এইম ইন লাইফ মুখস্থ করেছিলাম, সেখানে তো সেখানে ডাক্তার কি ছিল? ইঞ্জিনিয়ার, সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার, বইতে যেটা লেখা থাকতো বা স্যাররা যেটা বলতো যেটা পড়বি। কিন্তু সত্যিকার অর্থে আমি কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইনি। আচ্ছা, মা শ্রদ্ধেয় নূরজাহান বেগমের কোন কথাগুলো আপনি সারা জীবন মনে রেখেছেন, বা যে কথাগুলো তিনি শিখিয়েছেন আপনাকে? না, সেটা হচ্ছে যে আমার মা, প্রতিটি মাই চায় তার সন্তান একটা ভালো মানুষ হোক আর কি। তো এই যে ভালো মানুষ হওয়ার যে শিক্ষাটা, এটা আমাকে প্রভাবিত করেছে। আমি চেষ্টা করেছি সারা জীবনে অন্তত একজন ভালো মানুষ যেন হতে পারি, এটা আর কি। একেবারেই তাই। আপনি আমি এখানে কানেক্ট করতে পারবো আমাদের অম্বিকা মেমোরিয়াল হল, জসিমউদ্দিন হল, কিন্তু যদি একটু জানতে চাই যে ফরিদপুরে টাউন থিয়েটার, হ্যাঁ। বৈশাখী নাট্যগোষ্ঠীর সঙ্গে আপনার যে সম্পৃক্ততা, সেই গল্পটা যদি আজকে আরো একবার শেয়ার করেন। আমার নাটক ফরিদপুরে শুরু হয়েছে টাউন টাউন থিয়েটার। থিয়েটার দিয়ে 1978 সালে একটা বাংলাদেশে একটা জাতীয় নাট্যোৎসব হয়েছিল। যে উৎসব আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, যার নাট্য উৎসব হয়েছিল 1978 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, যেটা সেগুনবাগিচা এখানে। তো তখন তো 21টা জেলা ছিল বাংলাদেশে, আর ঢাকা চট্টগ্রাম মিলিয়ে একটা মাসব্যাপী একটা উৎসব হয়েছিল। সেই উৎসবে ফরিদপুর টাউন থিয়েটারের একটি নাটক ছিল। বাহ। সেই নাটকটির নাম ছিল তালেব মাস্টারের হালখাতা। তো সেখানে তালেব মাস্টারের ছেলে মেয়ের চরিত্রে এই নানান বয়সের আর কি, হ্যাঁ, কারো বয়স 14, কারো 13, কারো 12, এরকম আর কি, 4-5 জন ছেলে মেয়ে আর কি। ওইরকম একটি চরিত্রে অভিনয় করার জন্য, যদি আমার বয়স তখন
17-18 হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাকে দেখলে 13-14 বছর লাগতো। আরে বাবা, অ্যাডভান্টেজ পাচ্ছেন। হ্যাঁ, এরকমই লাগতো আর কি। তো ওইরকম একটা চরিত্রে অভিনয় করার জন্য হয়তো তারা খুঁজছিলেন। তো আমাদের বড় ভাই আর কি, আমাদের পাড়ার আমার বড় ভাইয়ের বন্ধু মোহাম্মদ আলী রুমি, উনি আবার ওই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তো উনি আমাকে হঠাৎ করে ওখান থেকে আমরা মাঠে, পাড়ার মাঠে বল খেলছিলাম, তো উনি আমাকে হঠাৎ করে ডেকে নিয়ে গেলেন যে এরকম আমরা নাটক করবো, তুমি করবা? তা আমার তো নাটক করার কোনো অভিজ্ঞতা নাই, তবে পাড়ার বড় ভাইরা যে ওই পাড়ায় যে নাটক হতো সেই নাটকের মহড়া দেখতাম আর কি, লোকায় লোকায় দেখতাম, আমাদের তো ঢুকতে দিত না। তো হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে করি। হ্যাঁ, তা বললাম যে করবো আর কি। তা এই শুরু হলো আর কি। কিন্তু ওখানে যাওয়ার পরে ধীরে ধীরে ওই নাটকের প্রতি এক ধরনের ভালোবাসা, একটা আগ্রহ তৈরি হয়। 3 মাস 4 মাস পরে ওই নাটকটি মঞ্চস্থ হলো ঢাকায়। তার আগে আমরা একটা শো করলাম ফরিদপুরে। ফরিদপুরের অনেক মানুষ, একটু একটু শিক্ষিত মানুষ, এলিট মানুষ, হ্যাঁ, যারা ভালো দর্শক, হ্যাঁ, ফরিদপুরের যারা বলা যায় যে শিক্ষিত শ্রেণী যারা, তারা সবাই দেখলেন, কবি, সাহিত্যিক, হ্যাঁ, উকিল, মুক্তার, তারপর জেলা প্রশাসনের লোকজন সবাই দেখলেন। দেখার পর যখন প্রশংসা করলো, আমাকেও প্রশংসা করলো, ওইটা আমার একটা বড় ইন্সপিরেশনের জায়গা ছিল যে এই মানুষগুলোর প্রশংসা পেয়েছি আমি। আমাদের কলেজের টিচার তারাও প্রশংসা করলো, যে টিচাররা কোনোদিন হয়তো প্রিন্সিপাল স্যারও তো কোনোদিন কথাই বলে নাই আমার সঙ্গে, হ্যাঁ, সেইও এসে বললো তুমি তো ভালো অভিনয় করেছো। তখন আমার একটা অন্যরকম মানে অনুভূতি হলো, ভালো লাগা তৈরি হলো আর কি। সেখান থেকে আসলে যে নাটকটা যে একটা অন্যরকম ভালো লাগার জিনিস। এবং আরেকটা কথা বলি, যখন ঢাকায় শো করলাম, পরের দিন পত্রিকায় ছবি এসেছিল, ছবি আসলো, সেই ছবিটার মধ্যে আমিও ছিলাম একটা জায়গায় দাঁড়ানো। হ্যাঁ, পত্রিকার প্রথম নিজের ছবি দেখা, আবার যারা যারা অভিনয় করেছেন উল্লেখযোগ্য অভিনয়ের মধ্যে আবার আমার নামটাও আছে। তো প্রথম ছাপার অক্ষরে নিজের নাম দেখা, এটা একটা বড় ব্যাপার ওই বয়সে। হ্যাঁ, তা সব কিছু মিলিয়ে নাটকের মধ্যে যুক্ত হয়ে গেলাম আর কি। তারপরে পরপরই রুমি ভাই ওই ফরিদপুরে বৈশাখী নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করলেন আর কি। সেখানে সঙ্গেও আমি যুক্ত হলাম আর কি, বৈশাখী নাট্যগোষ্ঠীর সঙ্গে। তবে তখন যুক্ত হলেও আমি যে খুব সিরিয়াসলি ওটা করতে পেরেছি তা না, কারণ তখন পড়ালেখা ছিল, এটা ছিল, ওইটা ছিল, সব কিছু মিলিয়ে। তো আমার আসলে নাটকের সিরিয়াসলি আমার কাজটা শুরু হয়েছে আসলে ঢাকায় আরণ্যক নাট্যদল থেকে। মানে আরণ্যক নাট্যদলে যখন 83 সালে আমি ঢুকি, তখন আমার কাছে মনে হলো যে আসলে এই নাটকের কাজটি আমাকে সবচেয়ে বেশি টানে এবং এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু ফরিদপুরে থাকতে অতটা বুঝতে পারি না। ফরিদপুরে ওই ছোটোবেলার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে খেলাধুলা করি, তারপরে তাদের সাথে আড্ডা দিই, তারপরে কলেজে যাই, লেখাপড়া করি, এইটা সেটা সব কিছু মিলে ওটা বুঝতে পারিনি। কিন্তু ঢাকা এসে যখন একা হয়ে গেলাম, কারণ ঢাকাতে আমার বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন আছে কেউ কেউ, কিন্তু আমার তো ওইরকম বন্ধু বান্ধব নাই। কিছু বন্ধু বান্ধব আছে যারা হয়তো ইউনিভার্সিটি তখন শেষ হয় নাই ওদের, কিছু আছে বুয়েটে, ওরা শেষ হয় নাই, মাঝে মধ্যে হয়তো ওদের ওখানে যাই। কিন্তু তখন মনে হলো যে না, আসলে নাটকটাই আমার সবচেয়ে আপন, নাটকটাই এই কাজটাই আমি করব। এবং আরণ্যক নাট্যদলে যুক্ত হওয়ার পরে আমার দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হওয়া শুরু হলো, নাটক সম্পর্কে, অভিনয় সম্পর্কে, থিয়েটার সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হওয়া শুরু হলো আর কি। এবং তখন থেকে আমার কাছে মনে হলো যে না, আমার যদি সুযোগ হয় তাহলে আমি আসলে থিয়েটারটাকেই বা অভিনয়টাকেই আমি পেশা হিসেবে নেব, শুধু কন্টিনিউ করব না, আমি এটাকেই পেশা হিসেবে নেব। কারণ পেশা হিসেবে না নিলে আসলে একটা জায়গায় যাওয়া যায় না, কারণ অনেকগুলো কাজের মধ্যে থেকে একটা কাজ ঠিকঠাক মতো মনোনিবেশ করা যায় না, ফোকাস হওয়া যায় না, অনেকগুলো ব্যাপার থাকে। আপনি পড়াশোনায় কিন্তু বেশ ভালো ছিলেন, আপনি নিজেই বলছিলেন। একটু যদি জানতে চাই যে সেই ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর কমার্স কলেজের কোনো স্মৃতি আজকে যদি আমরা একটু জানতেই চাই। না, ওইটার যে খুব বেশি স্মৃতি যে আমার আছে তা না, অনেক বন্ধু বান্ধব ছিল, ফরিদপুর হাই স্কুলে পড়েছি, তো খুব বেশি স্মৃতি যে মানে উল্লেখ করার মতো অনেক যে স্মৃতি আছে সেরকম স্মৃতি নেই। কারণ স্কুলে আমি কখনোই
যে খুব খেলাধুলার সঙ্গে খুব একটা যুক্ত হই নাই। এটা খেলাধুলার সঙ্গে যুক্ত না হওয়ার পেছনে একটা কারণ আছে, ক্লাসের সবচেয়ে ছোট ছিলাম আমরা কয়েকজন, তো ক্লাসে যে খেলা হইতো হ্যাঁ। সেখানে চান্স পেতাম না, হ্যাঁ। কারণ যারা একটু বড় একটু ছিল লম্বা তারা সুযোগ পেত। যারা একটু বড় টড়ো ছিল ওরা চান্স পেত, তা আমাদের কাজ ছিল হাততালি দেওয়া। তাহলে ক্লাস 7 আর 8 এর সাথে খেলা হলো, আমি দর্শক, সেভেনের দর্শক আর কি, হাততালি দিচ্ছি। তো এই কারণে উল্লেখযোগ্য কোনো স্মৃতি ছিল না, তবে স্কুলের টিচাররাও পছন্দ করতে ভালোবাসতেন, স্নো পেজেস আরে বাহ, স্যারদের দারুণ। অনেক। হ্যাঁ আড্ডা তো অনেক হচ্ছে, আড্ডা আরো হবে। এবার একটা ছোট্ট ব্রেক নিতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। চা নাকি কফি? চা, দুধ চিনি ছাড়া, শুধু লিকার। নিশ্চয়ই, আমি নিয়ে আসছি। তার আগে প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল সিরাম সোপবার নিবেদিত স্টার নাইট। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। গরম গরম চা, ধন্যবাদ। উইদাউট সুগার এবং উইদাউট মিল্ক। ঠিক আছে। ঠিক আছে, যাক, বাঁচা গেল। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোপবার নিবেদিত স্টার নাইটে। আর আজ আমার অতিথি 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমাদের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। আপনি 1983 সাল থেকে একটি ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন। কিছুদিন আগে ফেসবুকে একজন লিখেছেন, এই ফজলুর রহমান বাবু যখন চাকরি করতেন তখন অভিনয়ের জন্য কোনো রকম ছাড় দেওয়া হয়নি তাকে। বাবু ভাই এক প্রকার বাধ্য হয়ে চাকরি ছাড়েন। আর চাকরিতে থাকলে আমরা বলতে পারতাম তিনি আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট। তিনি আসলে এত কষ্ট করে চাকরি ছেড়েছেন, সে কষ্ট আমাদেরকেও পোড়ায়। এই পোস্ট বা এই কথাগুলো নিয়ে আপনার কি মন্তব্য? না, এটা হয়তো তিনি আমাকে অনেক বেশি ভালোবাসেন বলে হয়তো তার কাছে বেশি খারাপ লেগেছে, ধন্যবাদ তাকে। কিন্তু এই কথা সর্বাংশে সত্য না, কারণ আমি তো অনেক বছর চাকরি করেছি এবং আমার বেশিরভাগ কলিগ যারা, আমার সহকর্মী যারা ছিলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ছিলেন, তাদের বেশিরভাগই আমাকে সহযোগিতা করেছে। আচ্ছা, হ্যাঁ, এবং দারুণভাবে সহযোগিতা করেছে। এবং তাদের মধ্যে অনেকেই বলতো যে আরে আপনি যান, আপনার কাজ আমি করে দেবো, এরকম সংখ্যাই বেশি। তবে 2-1 তো অন্যরকম থাকে, একটু থাকবেই। হ্যাঁ, তো সেটা আমার কাছে বিশেষ করে 2-1 কর্মকর্তা যারা আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাদের মধ্যে 2-1 যারা হয়তো জিনিসটাকে ভালোভাবে নিত না আর কি। তো সেক্ষেত্রে আমিও একটা পর্যায়ে এসে বুঝলাম যে আসলে আমার এই চাকরিটা না করলেও চলবে। হ্যাঁ, আর আমি এর আগেও বলেছি যে আমি তো সার্বক্ষণিক একজন নাট্যকর্মী হতে চাই, একজন অভিনেতা হতে চাই। আমি আসলে ওই অর্ধেক করে একটু ফাঁকিবাজি করে কাজ করতে চাচ্ছিলাম না। সেই কারণেই আমি যখন বুঝতে পেরেছি যে আমি চলতে পারবো আর কি, অবশ্য একটু ঝুঁকি ছিল, তো সেই ঝুঁকিটা নিয়েই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এই যেটা বললেন আপনি যে আপনি সবসময় নাট্যকর্মী হতে চেয়েছেন, নাটকটাকে আপনি পেশা হিসেবে নিতে চেয়েছেন, মানে অভিনয়টাকে, বিরতির আগেও কিন্তু বলছিলেন সেই জায়গা থেকে তো আরণ্যকে যুক্ত হওয়া এবং সেখানে শ্রদ্ধেয় মামুনুর রশিদ স্যারকে আপনি পেয়েছেন। তার সঙ্গে তো অনেক স্মৃতি রয়েছে এবং তার অবদান আপনার জীবনে অনেক। যদি তার সাথে পরিচয়ের গল্প, আমার মনে আছে যে গুরু শিষ্য পরম্পরায় আমি আপনাদের ইন্টারভিউ করেছিলাম, সো যদি একটু তার সঙ্গে কিছু স্মৃতি আজকে শেয়ার করা যায়। সেটা হচ্ছে যে কি, মামুন ভাই তো আসলে একেবারে প্রকৃত অর্থেই আমার শিক্ষক এবং আমার গুরু। আর ওই যে বললাম যে ওই যে আজিজুল হাকিমের সাথে যে গেলাম আমি আরণ্যকে, এবং মামুন ভাই বিদেশে ছিলেন, আসলেন রিহার্সেল রুমে, হঠাৎ আমাকে দেখে বললেন এই ছেলেটাকে, তো হাকিম বললো যে আমি নিয়ে আসছি, আমাদের সাথে কাজ করবে। ওইটা হলো শুরু আর কি। তারপরে সাতপুরুষের ঋণের মহড়া, তারপরে তো মহড়াতে যেটা হয় সবসময় 2-1 দেখা যায় যে অ্যাবসেন্ট থাকে, কারণ 30-35 জনের একটা টিম থাকে। তো মামুন ভাই আমাকে প্রক্সি দিতে বললেন। মামুন ভাই আমাকে বলে, তুমি নাটক দেখেছো? তাই বললাম জি। তার আগে শোটা আমি দেখেছি গিয়ে হাকিমের সাথে।
তো বলে যাও তুমি দাঁড়াও, তুমি গ্রামবাসীর চরিত্রে অভিনয় করো। গ্রামবাসী আছে আর কি। হ্যাঁ, তো আমি উঠলাম। তো মামুন ভাই মহড়া দেখাতে দেখাতে তো একটা মহড়ার একটা অংশ করে আমরা মহড়া থেকে বেরোয় যাচ্ছি। তা মামুন ভাই বললো যে, মানে নাটকের ভেতরের মহড়া আর কি। হ্যাঁ, মানে নাটকের ভেতরের নাটক ছিল আর আচ্ছা কি। আচ্ছা, ওকে। তো বলে যে এটা কীরকম হলো, তোমরা যে মহড়া করলা একটা, তো মহড়ার একটা হ্যাংওভার থাকবে, হ্যাঁ। তো সেই হ্যাংওভারটা নিয়ে তারপরে তোমরা যাও। যাও, হ্যাঁ। হ্যাঁ, তোমরা মনে হলো যে কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছ, এটা তো অফিস না। না, তা বলে যাও আবার করো। তো সবাই মিলে যার যার মতো করে ইম্প্রোভাইজ করলো একটু। তা আমি আবার হঠাৎ করে একটা গানে টান দিয়েছি, মানে ওই ইয়ের মধ্যে একটা গানে একটা টান দিয়েছি। তো এটা তো অনেক তো ছিলাম আমরা, প্রায় 8-10 জন গ্রামবাসী। তা মামুন ভাই হঠাৎ করে কান খাড়া করে বললো, এই কান গেল কে? তাই আমি ভয় পেয়ে গেছি, মনে হয় ভুল করে বকা ফেলেছি। দিবে, ধমক দিবে। আমি খুব সাহস নিয়ে বললাম যে আমি গুড, হ্যাঁ ঠিক ঠিক আছে, হ্যাঁ এই তো মনে হচ্ছে যে তুমি মহড়া করে ফেলছো, গুড। তো এই যে মামুন ভাই আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করলো, এটা অনেক বড় একটা ব্যাপার। আর সবচেয়ে মামুন ভাইয়ের একটা কথা বলি, মামুন ভাইয়ের হয়তো সেই কথাটা মনে নাই, কিন্তু সেটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। বোধহয় 1-1.5 বছর পরে আর কি, আমরা মহড়া টিএসসিতে মহড়া করতাম। তো মহড়া করে ওই টিএসসি থেকে হেঁটে শাহবাগে আসতাম, ওখান থেকে আমরা বাসে চড়ে মহাখালীতে আসতাম। আমি তখন মহাখালীতে থাকি। আচ্ছা। তো মামুন ভাই আমাকে ওই হেঁটে আসতে আসতে, তো মামুন ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে, তোমাদের ফ্যামিলিতে কি আর কেউ অভিনয় করে? মামুন ভাই আমাকে এই প্রশ্নটা করলেন। তাই আমি বললাম যে না, আমার ফ্যামিলিতে তো আর কেউ অভিনয় করে না। বলে কেউ করে না? তোমার চাচা বা তোমার দূর সম্পর্কের কেউ, বা মানে ব্লাড কানেক্টেড, এরকম কেউ করে না? তাই আমরা যে না, এরকম কেউ অভিনয় করে না। তো মামুন ভাই আমার দিকে থেকে আমার পিঠে হাত রেখে বললেন যে, তোমার রক্তের মধ্যে অভিনয় আছে। আরে বা, এটা কিন্তু অনেক বড় কমপ্লিমেন্ট তখন। হ্যাঁ, বললো যে তোমার রক্তের মধ্যে অভিনয় আছে, তুমি কখনো অভিনয়টা ছেড়ো না। তো এইটা মামুন ভাই আমাকে পিঠে হাত দিয়ে, এটাও সম্ভবত 84-85 সালের কথা। একদম শুরুর দিককার। হ্যাঁ, একদম শুরুর দিককার কথা। তো তখন মামুন ভাইয়ের কি পার্সোনালিটি, আর আমি তখন মাত্র একেবারে নতুন। তো ওইরকম একজন মানুষের এই কথাটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল। ভীষণ রকম প্রভাবিত করেছে, ইন্সপায়ার হ্যাঁ, করেছে। এবং মহড়া কক্ষে আমি খুব নিয়মিত ছিলাম যতদিন আমি থিয়েটারে রেগুলার ছিলাম আর কি। এবং মহড়া কক্ষের প্রতিটি কথা আমি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতাম, মানে ওই জায়গাটায় আমি খুব মনোযোগী ছিলাম আর কি। হ্যাঁ, অন্যদেরকেও যখন ডিরেকশন দিত, সেটাও নিজের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করতাম যে তার যে লিমিটেশন আছে সেগুলো আমারও আছে কিনা, হ্যাঁ, বা আমি কিভাবে এগুলোকে ওভারকাম করতে পারি, অতিক্রম করতে পারি। বাহ। তো সেই জায়গা থেকে মামুন ভাই আমাকে খুব স্নেহ করতেন। দারুণ। মানে মনোযোগী ছাত্র হলে যেটা হয়, ওই যে বলছি যে স্যাররা পছন্দ করেন, খুব স্বাভাবিক। তা আমি মামুন ভাইয়ের একজন মনোযোগী ছাত্র ছিলাম আর কি। একদম, এবং সেটার বহিঃপ্রকাশ কিন্তু আমরা এখনো দেখি, বা শ্রদ্ধেয় মামুনুর রশিদ তিনিও বলেন। মঞ্চে আপনি পালা, ময়ূর সিংহাসন, পাথর সহ অসংখ্য নাটক অভিনয় করেছেন। কখনো কি মঞ্চে নাটক করবার সময় ডায়লগ ভুলে যাবার মানে প্রবণতা, কিংবা ভুলে যাওয়া, অথবা এরকম কোনো বিভ্রাট হয়েছে কিনা? না, এরকম তো হতেই পারে না। হ্যাঁ, হ্যাঁ। মঞ্চনাটকে এটা খুব একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু মঞ্চনাটকে আমরা যেভাবে প্রিপারেশনটা নেই, যে প্রস্তুতিটা নেই, কারণ 3 মাস 4 মাস মহড়া হয় টানা, এবং টানা মহড়ার প্রথম 10 দিনের মধ্যেই পুরো সংলাপ আমাদের মুখস্থ থাকে। একদম সংলাপটা আমরা প্রথম 10-15 দিনের মধ্যেই একদম আত্মস্থ করে ফেলি। কারণ অভিনয়টা তো, সংলাপটা যদি গ্রিপে না থাকে তাহলে অভিনয়টা থাকে না। অভিনয়টার মধ্যে সংলাপ তো একটা অংশ, সংলাপই তো অভিনয় না পুরোটা। একেবারেই তো তাই। সংলাপটা যদি গ্রিপে না থাকে তাহলে টোটাল অ্যাক্টিংটা হয় না। তা সংলাপের দিক থেকে সাধারণত এরকম ভুলে গেছি বা ইয়েটা হয় না। তবে অনেক সময় হয় যে হয়তো এন্ট্রিটা একটু দেরি হয়ে যাচ্ছে, হয়তো আমার ঠিক এখনই আমার এন্ট্রিটা হয়তো দেখা গেলো যে আমি 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে ঢুকছি, বা অন্য কেউ হয়তো একটা সংলাপ ভুল করে ফেলছে। আর মঞ্চনাটকের ক্ষেত্রে যেটা হয়, অনেক সাবস্টিটিউট হয়। কিন্তু আজকের শোতে যে অভিনয় করলো, দেখা গেলো সে একটা যে নিয়মিত অভিনয় করে এই নাটকে, সে দেখা গেলো যে কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে, বা তার একটা পারিবারিক সমস্যা হয়েছে, বা কোনো কারণে সে হয়তো দেশের বাইরে গেছে বা ঢাকার বাইরে গেছে।
তখন একটা সাবস্টিটিউট তৈরি হয়, সে হয়তো একটা সংলাপ বলে যায়, কিন্তু আমরা তখন প্রস্তুত থাকি যে Improvise জায়গাটা করার জন্য। সংলাপ ছেড়ে গেলে বা কি করলে সেটা কিভাবে আমরা ইম্প্রোভাইজ করব। এটা আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে সেটা হয়, তো এটা হয় অনেক সময়। খুব আর স্বাভাবিক। মঞ্চনাটকের একটা মজার ব্যাপারটাও এটা যে মঞ্চ নাটকের এক একটা শো এক এক রকম হয়, প্রতিটি শোই আমার কাছে নতুন মনে হতো আর কি, দারুণ। আজকের শোটা একটা নতুন শো, এবং সেইভাবেই প্রিপারেশন নিতাম। বাহ, এবার আপনার জন্য একটা বিশাল সারপ্রাইজ রয়েছে। গেস করতে পারছেন যে কে এবার স্ক্রিনে আসবেন? দেখি কি। আচ্ছা চলুন দেখি। ফজলুর রহমান বাবু আমার সহকর্মী এবং তরুণ প্রজন্মের কাছে সে একটা উদাহরণ হতে পারে যে যে যখন সে ফরিদপুর থেকে ঢাকা এলো, আমাদের দলের সঙ্গে যুক্ত হলো, তখন থেকে সে প্রতিদিন নিয়মিত এবং সময় মতো সে মহড়ায় আসতো, এবং যদি কেউ অনুপস্থিত থাকতো তার চরিত্রে সে প্রক্সি দিত, এবং এই প্রক্সি দিতে দিতে দেখা গেল যে নাটকের প্রতিটি চরিত্রেই সে প্রক্সি দিচ্ছে। তো তার অভিনয় ক্ষমতা এর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম, এবং আমি যখন মানুষ নাটক নামাই তখন তাকে একটি ছোট্ট চরিত্র, একাধিক চরিত্র অভিনয় করেছে সে, ছোট ছোট দুটি চরিত্র অভিনয় করেছে, এবং অভিনয় করেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হলো। এরপর আমি একটা বড় সিরিয়াল করি, সেটা হচ্ছে দানব। দানবে সে একটা অসাধারণ অভিনয় করেছিল, তারপর সুন্দরীতে অভিনয় করেছে। ইতিমধ্যে তার দক্ষতা সম্পর্কে সবাই জেনেও গেল, এবং দর্শকের কাছেও সে খুব প্রিয় হয়ে উঠল, এবং এই প্রিয় হয়ে ওঠার মাধ্যমে যে তার যে শুধু জনপ্রিয়তা তা না, চরিত্রকে বিশ্লেষণ করার, চরিত্রকে ভিন্নভাবে উপস্থিত করার তার একটা দক্ষতাও তৈরি হয়ে গেল, এবং সে অভিনয় ছাড়াও গানেও খুব পারদর্শী। আরে বাহ, এবং আমরা যখন জয় জয়ন্তী নাটক করি, সেই নাটকের মূল চরিত্র একটি পদাবলী কীর্তনের গায়ক, সেই চরিত্রটিতে তিনি অভিনয় করেন, এবং অভিনয় করে এমন একটা মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করতেন নাটকের শেষ দৃশ্যে এবং বিভিন্ন দৃশ্যে, যে সেটা দর্শকের মনে চিরদিনের জন্য গেঁথে যেত। এই যে তার যে খুব সাবলীল সরল উপস্থাপনা, এই উপস্থাপনা দিয়ে সে একজন বড় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমি তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, এবং তার চরিত্রায়নের যে দক্ষতা আছে, এই দক্ষতা আরও বেড়ে যাক, এটাই কামনা করি। গুরু যখন শিষ্যকে নিয়ে এমনটা বলেন তখন কেমন লাগে? আর মামুন ভাই তো মঞ্চে আমরা একসাথে কাজ, মামুন ভাই তো আমার গুরু বললাম। আমার টেলিভিশনেও কিন্তু প্রথম দিকে শুরু কিন্তু মামুন ভাইয়ের নাটক দিয়ে, মামুন ভাইয়ের লেখা নাটক ধারাবাহিক, এবং হ্যাঁ শুরু ছিল আপনার কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা। হ্যাঁ, প্রথম ওইটা আমি নাটক। ছোট একটু চরিত্র অভিনয় করেছিলাম, কিন্তু দর্শক আমাকে চেনা শুরু করেছে। আমি একটা টেলিভিশনে একটা মামুন ভাইয়ের একটা সিঙ্গেল নাটক, মানে একক নাটক যেটা, সেটার নাম ছিল আদিম। সেই নাটকটা ছিল, আর তার পরপরই আমরা করলাম ইতিকথা, যেখানে আমার চরিত্রের নাম ছিল পরাণ মাঝি, এবং বাংলাদেশের অনেক বয়োজ্যেষ্ঠ দর্শক যারা, তারা অনেকেই এখন আমাকে পরান্দা বলে ডাকে। আরে বাহ, হ্যাঁ, ওইখানে আমাদের প্রয়াত অভিনেতা, আমাদের হিরো সালমান শাহ, ও অভিনয় করেছে আমার সাথে, এবং ও আমাকে প্রাণদা বলে ডাকতো। আচ্ছা, প্রাণ, তো সেই কারণে অনেক দর্শকও আমাকে প্রাণদা বলে এখনো ডাকে আর কি। তারপরে মামুন ভাইয়ের দানব, তারপরে সুন্দরী, এই সমস্ত নাটক অভিনয় করে, সেখান থেকেই আমার টেলিভিশনের মানুষের মানে জনপ্রিয়তাটা বাড়া শুরু করে। পরবর্তীতে আমি
তারপর আরও অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি, যেমন মাসুম আজিজের সঙ্গে কাজ করেছি, গিয়াসউদ্দিন সেলিমের সাথে কাজ করেছি, হ্যাঁ অনেকের সাথেই কাজ করেছি। সালমান শাহের সাথে কোনো স্মৃতির কথা কি এই মুহূর্তে মনে পড়ে? হ্যাঁ, ওই যে ইতিকথার যে নাটক করতাম, তো একসাথে তো আমরা অনেক শুটিং করেছি। ও খুব প্রাণবন্ত মানুষ ছিল, খুবই প্রাণবন্ত মানুষ। এবং ওর একটা মজার ব্যাপার আছে, শুটিং শেষ হওয়ার পর আমরা শুটিং করতাম, আউটডোর শুটিং করতাম আশুলিয়াতে। আচ্ছা। তখন আশুলিয়ার এই রাস্তাটা ছিল না, আচ্ছা। তখন ওই সাভার দিয়ে ঘুরে আসতে হতো আর কি। তো শুটিং শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে বলো চলো না আমার গাড়িতে যাবো আর কি। তো তুষার খান, আমি, সালমান আমরা গেলাম আর কি। তাহলে বস, ও এত জোরে ড্রাইভ করে, অসম্ভব যে জোরে ড্রাইভ করে, মানে স্পিডিং করে আর কি। তো আমি তো মোটামুটি ঘামাই গেছি, আমি বলছি আমাকে নামাতে, আমি যাবো না। আর সে, আমি যতই ভয় পাই আর সে ততই জোরে জোরে হাসে। ও হাসে, তুষারও হাসে, মনে হয় দুজন খুব মজা পাচ্ছে আর কি। এবং সত্যি মানে সাংঘাতিক স্পিডিং করতো, খুব প্রাণবন্ত এবং তো এটা খুব তো মজার মানুষ ছিল। 1994 সালের দিকের কথা। হ্যাঁ। আমি এর মাঝে একটু যদি পেছনে যাব অল্প একটু, যে 90-এর যে প্রথম আপনার ক্যামেরার সামনে দাঁড়ানো মৃত্যু ক্ষুধা নাটকে কাজী নজরুল ইসলামের, সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা একটু আমি বলি, এই ওই নাটকে যুক্ত হওয়ার পেছনে একটা ছোট কারণ আছে। কিরকম? আমি তখন ওই অডিশন দিচ্ছিলাম, আচ্ছা, তা আমি অডিশন এনলিস্টেড হবার জন্য, ওটা তো 90 সালের কথা। পরীক্ষা দিতে হয়েছে। হ্যাঁ, ওটা 1990 সালের কথা। হ্যাঁ, প্রথমে ওই ভাইভা পরীক্ষা নিত, একটা অডিশন বোর্ড থাকতো, 8জন 10জন, হ্যাঁ, নানান দিক থেকে নানানকে প্রশ্ন করতো। ওই অডিশন বোর্ডে চেয়ারম্যান ছিলেন আব্দুল্লাল মামুন, আমাদের শ্রদ্ধা, এবং কাজী আবু জাফর সিদ্দিকীও ছিলেন, অনেক প্রডিউসার ছিলেন, অনেক গুণীজনরা ছিলেন আর কি। তো ওই অডিশন দেওয়ার পরে, আমি অডিশন থেকে বের হয়ে যাওয়ার পরে ওই আমার সাথে কাজী আবু জাফর সিদ্দিকীর দেখা। তো উনি আমাকে ডাকলে, এই ছেলে শোনো, তুমি তো ভালো অডিশন দিয়েছো, তোমাদের মতো ছেলেদেরই আমাদের এই টেলিভিশনে দরকার। উনি খুব শুদ্ধ করে কথা বলতেন, পরিষ্কার একদম বাংলা বলতেন, যে তোমাদের মতো ছেলেদেরই আমাদের এই টেলিভিশনে দরকার। তা আমি একটি নাটক করছি মৃত্যু ক্ষুধা, তুমি আমার নাটক অভিনয় করবে। তো উনি আমাকে তার রুমে নিয়ে গেলেন এবং ওখানে একটা ছোট ক্যারেক্টার আর কি। তো উনি, আমি বললাম যে এই চরিত্রে তুমি অভিনয় করবে। তা আমি খুব খুশি হয়ে গেলাম যে পাশ করার আগে একটা পার্ট পেয়ে গেছি। তো 2-3টে এপিসোডে আমি অভিনয় করেছিলাম, ছোট্ট একটা ক্যারেক্টারে। দারুণ ব্যাপার। আপনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন 00 দশকের শুরুতে, এবং মঞ্চ টেলিভিশনে আপনার মানে নাটক করা শুরু হয়েছিল শ্রদ্ধা মামুনুর রশিদ স্যারের হাত ধরে। অন্যদিকে চলচ্চিত্রে শুরু হচ্ছে আব্দুল্লাল মামুন, মানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, মানে আমিও কিন্তু মতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মামুন ভাই, তার আগে মামুন ভাইয়ের সঙ্গে আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি, আব্দুল্লাহ মামুনের সঙ্গে। মামুন ভাই আমাকে খুব স্নেহ করতেন। মামুন ভাইয়ের এই গত 2-3 দিন আগে জন্মদিন গেছে তার। তো মামুন ভাইয়ের চলচ্চিত্র করবেন, এটা ছিল বিহঙ্গ, চলচ্চিত্রের নাম বিহঙ্গ। এটা পক্ষাঘাতগ্রস্তদের নিয়ে একটা ছবি ছিল। তো সেখানে আমাকে অভিনয় করার জন্য মামুন ভাই সিলেক্ট করলেন, মহড়া দিতে গেলাম। তো আমি অভিনয় করেছিলাম শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদারের বিপরীতে। আরে বাবা, তো বিশাল ব্যাপার। হ্যাঁ, আর মানে উনি আমার স্ত্রী, আর আমাদের সন্তান হচ্ছে ঈশিতা। হ্যাঁ, ঈশিতা হচ্ছে আমাদের সন্তান। তা আমার চরিত্রটা বয়স্ক চরিত্র। তো মামুন ভাই আমার বলে, ভাইবো না, আমি শোনো, মানে আব্দুল্লাহ মামুন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি প্রথম বৃদ্ধ মানুষের চরিত্র অভিনয় করছি। সে আমাকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলো। তা আমিও বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে ফেরদৌসী মজুমদারের বিপরীতে আমি অভিনয় করব, হ্যাঁ, এবং সেটা বিশ্বাসযোগ্যভাবে করতে হবে। তো যাই হোক, আমি ওটা অভিনয় করেছিলাম। এটা হলো শুরু আর কি। তো চলচ্চিত্র তখন আমাদের যে চলচ্চিত্র হতো আর কি, সেই চলচ্চিত্রে আমি আসলে যে ফরম্যাটে যে চলচ্চিত্র হতো আর কি, তো সেই চলচ্চিত্রে আমি 2-1 জায়গা থেকে আমি তখন অফার পেয়েছি, কিন্তু আমি আসলে আগ্রহটা প্রকাশ করি নাই। কারণ আমার মানে আমার কথা ছিল যে চলচ্চিত্র আমি নিজেই দেখি না, সেই চলচ্চিত্রে কেন আমি অভিনয় করব, এরকম একটা দর্শন আমার ছিল আর কি। কারণ তখন যে চলচ্চিত্রগুলো হতো সেগুলো সব চলচ্চিত্র দেখা যেত না,
আমরা 2000 সালের কথা যদি বলি, বা 1, 2, 3, 4 ওই সময় খুব ভালো চলচ্চিত্র বিচ্ছিন্নভাবে হয়তো তারেক মাসুদ বা তানভীর মোকাম্মেল, এরকম 2-1টা ছবি হতে খুব বিচ্ছিন্নভাবে হয়তো 2 বছর 3 বছর পর পর। তারপর পরই আমি যখন ওই বিহঙ্গটা করলাম, তারপর পরেই আমাকে ওই আবু সাইদ, উনিও একজন স্বাধীন চলচ্চিত্রকার, তো উনি একটা চলচ্চিত্রের জন্য আমাকে বললেন। সেই চলচ্চিত্রটির নাম ছিল শঙ্খনাথ। এটা হচ্ছে নাসরিন জাহানের একটা উপন্যাস আছে, উড়ে যায় নিশিপক্ষী, ওইটারই একটা নাট্যরূপ দিয়েছিলাম। তো ওই চলচ্চিত্রে আমি অভিনয় করলাম। এইটা বোধহয় 3 সালের দিকে আমি অভিনয় করলাম, 4 সালে এটা মুক্তি পেয়েছিল। এবং ওই চলচ্চিত্রে আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম আর কি। তো সেখান থেকেই চলচ্চিত্র মানে এই ধরনের একটু অন্য ধরনের চলচ্চিত্র হলে আমি সেটা করার চেষ্টা করেছি। এবং তারপর করলাম গোলাম রব্বানী বিপ্লবের স্বপ্ন ডানায়, যেটাতে আমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম, 3য় ছবি ওইটা। তারপরে করলাম এনামুল করিম নির্ঝরের আহা। তারপর পরই করলাম হচ্ছে মনপুরা, এটা 8 সালের দিকে আর কি। তো যতগুলো ছবি করেছি বাণিজ্যিকভাবে সফল, আগেরগুলো বাণিজ্যিকভাবে সফল ছিল না, কিন্তু এগুলো আমাদের দেশে এবং বিদেশে সমাদৃত হয়েছে। এবং স্বপ্ন ডানায়, আহা, শঙ্খনাথ, এগুলো কিন্তু বাইরে প্রচুর সুনাম কুড়িয়েছে। অনেকে বলেন যে অজ্ঞাতনামায় আপনি যে অভিনয় করেছেন তা ওয়ার্ল্ড সিনেমায় সেরা অভিনয়গুলোর মধ্যে অন্যতম। এমনকি স্বপ্নজাল সিনেমায় আপনার অভিনয় দেখে দর্শকরা কিন্তু সিনেমা হলে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন। এই অর্জনগুলো ভালো তো লাগেই, কখনো কি নিজেকে নিয়ে অহংকার হয়? না, আমার ওই অহংকারটা হয় না কখনো। শিল্পীর অবশ্য এক ধরনের অহংকার থাকে, কিন্তু এটা আমি কখনো, এইটা আমার ভিতর নাই আসলে, হয়তো সহজাতভাবেই নাই। কারণ আমি মনে করি না যে আমি অনেক বড় কিছু করে ফেলেছি। আমি মনে করেছি হয়তো একটা জায়গা পর্যন্ত আমি হয়তো যেতে পারছি, কিন্তু এটা তো শেষ না, এটা তো এন্ডলেস একটা জায়গা। আর সাফল্য তো এটা আপেক্ষিক ব্যাপার খুবই, তাই না? বা ভালোটাও আমার কাছে খুব আপেক্ষিক মনে হয়। ভালো মনে কতটুকু ভালো, কার থেকে ভালো, কোথায় ভালো, কোন জায়গায় ভালো, বা কি মাপকাঠিতে আপনি পরিমাপ করবেন, কোনো মাপকাঠি নাই। সুতরাং এটা যেমন হতো যে না এটা অঙ্ক, আমি 100-তে 100 পেয়ে গেছি, তারা বলতাম যে আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট, কিন্তু এটা তো সে বিষয়টা ওইরকম না। তবে আর এটা হচ্ছে আমি মনে করি যে এটা একটা প্রক্রিয়া, আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি। এবং এটা একটা ভালোবাসা যে মানুষ আপনার কণ্ঠ শুনে বুঝে যায় যে এটা ফজলুর রহমান বাবু। আমি একটু অবাক হই যে আপনি 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন, অথচ অজ্ঞাতনামা, মনপুরা, স্বপ্নজাল এই চলচ্চিত্রগুলোর জন্য আপনি পুরস্কৃত হননি। হতাশ হয়েছিলেন তখন? কারণ অজ্ঞাতনামা এমন একটা চরিত্র, মানে ক্যারেক্টার আপনার। হতাশ হই নাই, হতাশ হলে তো আমি কাজই করতে পারতাম না। তবে একটু মানে মন খারাপ হয়েছে যে আমি তো মনে করেছি যে আমি অজ্ঞাতনামা পুরস্কারটা ডিজার্ভ করি, বা আমি স্বপ্নজালে আমি ডিজার্ভ করি। এমনকি এই স্বপ্ন ডানায়, আহা, এগুলো তো আমি ডিজার্ভ করি, আমি মনে করেছি। তো সেগুলো দেয়া নাই আসলে। কখনো কখনো পুরস্কারটা তো দেয়া নেওয়ার বিষয় হয়ে যায়। মানে যারা জুরি বোর্ডে থাকেন বা কর্তৃপক্ষ থাকেন, তারা মনে করেন আমি পুরস্কারটা দিয়ে দিলাম, আবার যিনি পান তিনি মনে করেন আমি পেলাম। বিষয়টা তো আসলে অর্জন করার বিষয়। আমার এখন একটা গল্প মনে পড়েছে আপনার। একটি সিনেমায় আপনি যে গানটি গেয়েছিলেন, সে গানটি যিনি লিখেছেন, যিনি সুর করেছেন, দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, মানে শ্রেষ্ঠ গীতিকবি হিসেবে, শ্রেষ্ঠ সুরকার হিসেবে, কিন্তু শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে আপনি পুরস্কারটা পাননি। এটা অবশ্য আমার কাছে অতটা খারাপ লাগে নাই। আচ্ছা, কেন লাগে নাই? কারণ আমি নিজেকে কখনো কণ্ঠশিল্পী মনে করি না আসলে। যদিও আমার গান অনেকে সবাই পছন্দ করে, তা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার হয়তো কোথাও ল্যাকিংস আছে, বা আমি তো নিজেকে আসলে কণ্ঠশিল্পী হিসেবে সেভাবে প্রস্তুত করি নাই। তো যেটা আমি নিজেকে প্রস্তুত করি নাই সেইভাবে, সেটা আমি আসলে দাবিটা করি না আর কি। কারণ আমি হয়তো যে যেমন মামুন ভাই বললেন, হাকিম বললেন, তারপরে লাবলু, সবাই পছন্দ করে যে আমরা গান গাইতাম, নাটকের দলের জন্য গান গাইতাম। এবং আমি যতটুকু গান শিখেছি, অল্প শিখেছি, সেটা হচ্ছে যে অভিনয়টা করার জন্য।
যেমন মামুন ভাই বললেন যে একটা কীর্তনিয়ার চরিত্রে আমি অভিনয় করেছি। তো কীর্তনিয়ার চরিত্রে আমি অভিনয় করতে গেলে আমাকে তো একটু কীর্তন গাইতে হবে, নাহলে তো চরিত্রটা বিশ্বাসযোগ্য হবে না। আমি যদি সুরে তালে লয়ে ঠিকঠাক মতো গানটা না গাইতে পারি, কীর্তনটা না ধরতে পারি, তাহলে তো দর্শক যিনি দেখবেন নাটকটি তিনি তো বিশ্বাস করবেন না যে আমি একজন কীর্তনী। একদম। তো একজন অভিনেতার কাছ থেকে আমাকে বিশ্বাস করানো, আমি তো আসলে কীর্তনিয়া না। তো সেই জায়গা থেকেই আমি গানটা একটু শিখে নিয়েছি। কিন্তু একজন কণ্ঠশিল্পী হওয়ার জন্য, সঙ্গীত শিল্পী হওয়ার জন্য যে প্রক্রিয়া, যে সাধনায় একজন শিল্পী হয়ে ওঠেন, সেটা তো আমি করি নাই। সেই জন্য আমি নিজেকে কখনো এটা দাবিও করি না, আর পুরস্কার পাইনি সেটাও আমি মনে করি না। যেমন এই প্রসঙ্গে আরেকটু বলি, যেমন মনপুরাতে যে কয়েকটা গান, যে 2-3টা গান সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল, তার মধ্যে কিন্তু আমার 2টা গান ছিল। একদম। হ্যাঁ, আবার অন্যদেরও গান ছিল, কিন্তু ওইখানে কিন্তু কৃষ্ণকলি জাতীয় পুরস্কার পেয়েছে গান গাওয়ার জন্য, চন্দনা দিয়েও পেয়েছে, আমি কিন্তু পাই নাই। কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগে না। আমি আচ্ছা ঠিক আছে, মানুষ যে আমার গান পছন্দ করেছে এটাই পুরস্কার। কিন্তু আরেকটা প্রসঙ্গে জানতে চাই, গহীন বালুচর চলচ্চিত্রের জন্য আপনি শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। আপনি কি মনে করেন যে এই সিনেমায় আপনার চরিত্রটি শুধুমাত্র কমিক চরিত্রই ছিল? আসলে এটা হয় কি, এটা আসলে একটা চরিত্রই ছিল, এটা ওইভাবে মানে আপনি যে ক্যাটাগরিতে ফেলে আর কি, এটা ছিল না। তো এই পুরস্কারগুলো যখন প্রবর্তন হয় আর কি, এই পুরস্কার তখন কিছু ক্যাটাগরিতে ভাগ করে আর কি। যেমন শ্রেষ্ঠ অভিনেতা, প্রধান চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্র। তখন সিনেমায় কিন্তু কৌতুক চরিত্র একটা চরিত্র থাকতো একদম। হ্যাঁ, ওই ফরম্যাটের চলচ্চিত্রে। তো এখন তো আর সেটা নাই, না। কিন্তু পুরস্কারটা তো আছে। তো এখন আমাদের ওই ডিরেক্টররা বা প্রডিউসাররা তাদের পুরস্কারের সংখ্যা বাড়ানোর জন্য, হ্যাঁ, তাদের চলচ্চিত্রের পুরস্কারের সংখ্যা বাড়ানোর জন্য ওইটাকে আর গ্যাপ দেয় না। ধরেন যে তার চলচ্চিত্রে হয়তো কোনো কৌতুক চরিত্র ওইভাবে নাই, হ্যাঁ, কিন্তু এই পুরস্কারটা মার যাবে, এই ক্যাটাগরিতে পড়তে পারে, এই ক্যাটাগরিতে পড়তে পারে, ওটা একটা দিয়ে দিল, তাহলে এটাতে আমি পেলাম, তাহলে তার চলচ্চিত্রে একটা সংখ্যা বেড়ে গেল, যে আমার চলচ্চিত্রে 5টা জাতীয় পুরস্কার পেয়েছি। তা বিষয়টা এই জায়গা, এরকম জায়গা থেকে সম্ভবত হয়েছে আর কি আমার ধারণা। আপনার সাথে আমি এই ব্যাপারটাতে একদম একমত। অনেকে বলেন যে নাটক শুধু চলে বা অনেক ভিউ হয় তরুণ অভিনেতাদের এবং গ্ল্যামারাস তারকাদের জন্য, কিন্তু আপনার অনেক নাটক দেখেছি আমরা ইউটিউবে যেগুলো কোটি কোটি ভিউ হয়েছে, যেমন বাবা নাটকটি, কিংবা বাবা ছেলে, বিজলি, বিকালবেলার পাখি, বড় ভাইজান, বড় গলা, চোর, লাল মাংসের ঝোল, আড়াই মন স্বপ্ন, এরকম আরও অনেক কাজ যেগুলোতে আপনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সেই সব নাটক কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। এই সফলতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে শুধুমাত্র যে গ্ল্যামার বা একটু কৌতুক, সেটা যে মানুষ দেখতে চায়, বা স্থূল হাসির নাটক, হ্যাঁ, একটু মোটা দাগের নাটক, সেগুলো যে মানুষ দেখতে চায় তা না। আসলে মানুষ সিরিয়াস নাটকও দেখতে চায়, সিরিয়াস অভিনয়টাও দেখতে চায়। আর আপনি তো সব দর্শককে একই ক্যাটাগরিতে ফেলতে পারেন না। বাংলাদেশে 17 কোটি দর্শক আছে, বা 15 কোটির দর্শক আছে। 15 কোটি দর্শক তো একই রকম দর্শক না, হ্যাঁ, তার মধ্যে তো নানান ভাগ আছে। তবে এইখানে আমরা যারা নির্মাতা, বা আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছি, বা যারা প্রডিউস করেন, তাদের একটা দায় আছে, তাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমি মনে করি যে শুধু ভিউয়ের উদ্দেশ্যে নাটক বানানো বা নাটক অভিনয় করা ঠিক না। শুধুমাত্র ভিউটাকে আমি খারাপ বলছি না, একটা ভালো নাটকের ভিউ হইতে পারে না, একটা ভালো কন্টেন্টের ভিউ হইতে পারে না, অবশ্যই সেটা তো একটা সাফল্য আমাদের জন্য, যে আমরা একটা ভালো কাজ করেছি, সেটা অনেক মানুষ, মিলিয়ন মানুষ দেখেছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে একটু স্থূল মোটা দাগের জিনিস করে ভিউ বাড়ানো, এটার আমি একেবারেই পক্ষে না। এবং আমি মনে করি যে যারা এই কাজগুলো করে তারা যথেষ্ট দায়িত্বশীল না। কারণ আমরা যারা শিল্পী, আমরা যারা নির্মাতা, আমাদের তো একটা কমিটমেন্ট আছে, সমাজের প্রতি কমিটমেন্ট আছে, মানুষের প্রতি কমিটমেন্ট আছে, আমাদের শিল্পের প্রতি কমিটমেন্ট আছে। তো সেই কমিটমেন্টটা আমরা রাখছি না আর কি, এটা দুঃখজনক। এবং আবারও মামুন ভাইয়ের উদ্ধৃতি দিয়েই বলি
যে আমাদের আসলে রুচির দুর্ভিক্ষ চলছে আসলে। একেবারেই তাই। আমি একটা ছোট্ট ব্রেকে যাবো, আরও একবার আপনার অনুমতি পেলে ফিরে আসছি আবারও গল্পে। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল সিরাম সুপার নিবেদিত স্টার নাইট। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ মেরিল সিরাম সোপবার নিবেদিত স্টার নাইটে। আর আজ আমার অতিথি আমাদের অত্যন্ত প্রিয় এবং গুণী অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু। আপনি কিন্তু প্রায় সব প্রজন্মের কাছে একজন আস্থাভাজন অভিনেতা। কখন প্রথম অনুভব করলেন যে আপনি জনপ্রিয় হয়েছেন? ভক্তদের গল্পগুলো জানতে চাই। যখন প্রথম মঞ্চনাটক শুরু করি তখন তো মঞ্চনাটক তো তখন একটা শ্রেণী, বিশেষ একটা শ্রেণী মঞ্চনাটক দেখতে যেত, তাদের ভালোবাসা পেয়েছি। তখন বুঝতে পেরেছি যে আমি যেটা অভিনয়টা করছি সেটা মানুষ পছন্দ করছে। তারপরে আসলে হচ্ছে পথনাটক। 80-র দশকে আমরা ঢাকা শহরে প্রচুর পথনাটক করতাম। মানে তখন একটা পথনাটকের একটা অন্যরকম একটা পরিবেশ ছিল। প্রথমত তখন একটা সামরিক সরকার বিরোধী একটা আন্দোলন চলছিল, সেটা একটা ব্যাপার ছিল। এবং তার পাশাপাশি তখন একটা সাংস্কৃতিক আন্দোলনও ছিল। এবং প্রচুর পথনাটকও তো আমরা সেই পথনাটক অভিনয় করতাম। এবং ওই পথনাটকে আমি প্রচুর পথনাটক অভিনয় করেছি। এবং সেই পথনাটকগুলো অভিনীত হতো টিএসসি সড়ক দ্বীপে, তারপরে শহীদ মিনারে, মহিলা সমিতি, তারপরে এই মিরপুরে, তারপরে বাহাদুর শাহ পার্কে, পুরনো ঢাকায়, হ্যাঁ, বিভিন্ন জায়গা, গুলিস্তানের পল্টনের মোড়ে। এবং তখন আমি দেখতাম যে প্রচুর অভিনয় হতো। তো দেখতাম ওই যে যারা চা বিক্রি করতো, বিশেষ করে ইউনিভার্সিটি এলাকায়, যারা ওই যে আমরা যাদেরকে টোকাই বলি আর কি, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা যারা পথশিশু, হ্যাঁ, তারা দেখতাম সবাই আমাকে চিনতো আর কি। হ্যাঁ, দেখলাম স্যার, এই যে স্যারের নাটক দেখছি। তো এগুলো আমি বুঝতে পারতাম যে ওরা আমাকে অনেক পছন্দ করে, ছোট ছোট বাচ্চারা। আর এই প্রসঙ্গে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যেমন সব বয়সের কথা বললেন, যে ছোটরা, বড়রা, হ্যাঁ, বা তরুণরা যখন পছন্দ করে, আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে সব শ্রেণীর মানুষও আমাকে পছন্দ করে। যেমন ধরেন যে একদম শ্রমজীবী মানুষ যিনি হয়তো কারখানার শ্রমিক, যিনি হয়তো জেলে, কুমার, কামার, হ্যাঁ, রিক্সা চালক, উনি যেমন পছন্দ করছে, আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আবার একজন সামরিক কর্মকর্তা, আবার একজন আমলা, হ্যাঁ, সেও পছন্দ করছে। হ্যাঁ, আবার একেবারে গ্রামের যে একটা স্কুলের টিচার, উনিও পছন্দ করছে। হ্যাঁ, তো এইটা আমি খুব এনজয় করতাম যে এই যে সার্বজনীন ভালোবাসা পাওয়ার যে ব্যাপারটা, সেটা আমি পেয়েছি। এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি সব শ্রেণী এবং সব পেশার এবং সব বয়সের। আমি একটা গল্প শুনেছি যে আপনি একবার সম্ভবত উত্তরবঙ্গের ঘটনা, কোনো একটা শুটিংয়ে গেছেন এবং হয়তো গাড়ি থেকে বলছিলেন যে এই এক কাপ চা দাও। তো এই কথা শুনে যে চায়ের যে দোকানদার ভদ্রলোক যে চা বানান, তিনি ধরে ফেললেন যে আপনি ফজলুর রহমান বাবু, এবং উনি খুব এক্সাইটেড হয়ে গেলেন। হ্যাঁ, ওই আমার গলাটা বোধহয় একটু মানুষ বেশি বুঝতে পারে আর কি। অনেক সময় অন্ধকারেও দেখেছি যে হয়তো কোনো গ্রামে গেছি, তো গ্রামে তো অত লাইট টাইট থাকে না, কোনো হয়তো চায়ের দোকানে বা কোনো মুদির দোকানে গিয়ে হয়তো কিছু চেয়েছি, তা যখনই চাই প্রথমে হয়তো সে মনে করে না যে আমি ওইটা, তার কারণ তার প্রত্যাশায় থাকে না যে আমি ওখানে যেতে পারি, একেবারে প্রত্যন্ত একটা গ্রামে। কিন্তু যখন কথা বলি তখন সে বুঝতে পারে, হ্যাঁ, আরে আপনার অমুক, হ্যাঁ, আপনার গলা শুনে বুঝতে পেরেছি। একটা সময় 51বর্তী এবং রঙের মানুষ দুটি ধারাবাহিকই কিন্তু সমানভাবে জনপ্রিয় ছিল। একদিকে মোস্তফা সরোয়ার ফারুকী আনিসুল হকের ধারাবাহিক, অন্যদিকে সালাউদ্দিন লাবলু মাসুম রেজার ধারাবাহিক। দুটো নাটকের কমন ফ্যাক্টর ছিলেন আপনি। সেই সময়ের কোনো স্মৃতি যদি আজকে শেয়ার করতে বলি। হ্যাঁ, ওই সময় স্মৃতি আছে, কারণ দুটো নাটক একসাথে করতে গিয়ে মাঝখানে আর একটা নাটক ঢুকে গেছে। কি ছিল সেটা? হ্যাঁ, সেই নাটকটা ছিল গিয়াসউদ্দিন সেলিমের সংশয়। আচ্ছা, ওটা তো খুব ভালো নাটক। এবং ওটা খুব ভালো নাটক ছিল, এবং ওই নাটকেই জয়া হাসান আমার বিপরীত অভিনয় করেছিল। আমি আসছি এই প্রসঙ্গে। হ্যাঁ,
তো ওই নাটকটা করতে গিয়ে একটু ঝামেলা হয়েছিল। কিরকম? ওই নাটকটা করতে গিয়ে আমি লাভলুকে ঠিকমতো সময় দিতে পারি না। আয় হায়। আর লাভলু এই ব্যাপারে খুব খুঁতখুঁতা ছিল, তার আর্টিস্ট, হ্যাঁ, তার সামনাসামনি থাকবে আর কি, হ্যাঁ। আবার মাসুম রেজা লিখতেন, তা সে একটু বিপদে পড়ে গেল। তো তখন আমি বললাম যে বন্ধু, তাহলে আমাকে 25টা পর্বের পরে রিলিজ করে দাও, আমাকে ইয়া করে দাও। কিন্তু নাটকটি পরবর্তীতে ভীষণ ভীষণ জনপ্রিয় হয়েছিল, একদম, এনটিভির নাটক। এবং ওই নাটকে ইয়াকুম হাসান, আমাদের প্রাণ রায়, ওরা কিন্তু ওই নাটক থেকে বের হয়ে আসেন। True. আবার এই দিকেও এই 51বর্তী নাটকে যেমন ওপি ছিল, মাহফুজ ছিল, আমি ছিলাম, শ্রাবন্তী ছিল, শহীদুজ্জামান সেলিম ছিল, আমরাও খুব পপুলার ছিলাম, হ্যাঁ, দিলার আপা ছিল, হ্যাঁ। তো এইটাও খুব পপুলার নাটক ছিল। তবে মাঝখানে ওই যে সংশয় নাটকটাও কিন্তু খুব প্রশংসিত হয়েছিল, এবং সেটাও এনটিভির নাটক ছিল। এইটা ছোট সিরিয়াল ছিল, 26 পর্বের, কিন্তু এইটা একটু যারা একটু বোদ্ধা দর্শক তারা খুব মানে প্রশংসা করেছিল এই নাটকটা। একদম। এবং ওটা আমার জন্য একটু চ্যালেঞ্জিংও ছিল। তার আগে বেশ কিছু আমি গ্রামের নাটক অভিনয় করেছি, একবারে গ্রামের, মানে সাধারণভাবে লুঙ্গি পরা, মোবাইলে লুঙ্গি পরা ক্যারেক্টার। আবার ইয়েটা ওই 51বর্তীতে যদি শহরের, কিন্তু এটা একটু মানে ক্যারেক্টারটা একটু বাটপাট টাইপের আর কি। কিন্তু ওই সংশয় নাটকের ক্যারেক্টার একদম ডিফারেন্ট ছিল। এবং এই প্রসঙ্গে আমি আমাদের গিয়াসউদ্দিন সেলিমের কথা বলি। সেলিম কিন্তু আমাকে দিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করিয়েছে, অনেক। এবং কখনো, এটা আরেকটা জুটি, হ্যাঁ, গিয়াসউদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, হ্যাঁ, অনেক রকম ইয়া করেছে। আপনি কিন্তু যে গল্পে গল্পে জয়া হাসানের কথা বললেন, অপি করিমের কথা বললেন, শ্রাবন্তীর কথা বললেন। আমার একটা ব্যাপার খুব ভালো লাগে, বা আমি মাঝে মধ্যে অবাক হই, যে আমাদের যারা অনেক জনপ্রিয় নায়িকা রয়েছেন, মানে লিড নায়িকা যারা, তাদের নায়ক হয়েছেন আপনি। জয়া হাসান, অপি করিম, সুবর্ণা মুস্তাফা, শ্রাবন্তী, নায়িকা মৌসুমী। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো লাগার সৃষ্টি করে। মানে যদি বলেন তো, যে ফেরদৌসী মজুমদারদের শুরু, ও হ্যাঁ, ফেরদৌসী মজুমদার মিস করে গেছি, হ্যাঁ, এটা বেস্ট ছিল। যে না, মানে এত চমৎকার করে তিনি আপনাকে বুঝিয়েছিলেন, শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল মামুন, আমি ভুল না করলে। দারুণ ছিল। জয়া হাসানের সাথে আপনি অনেক কাজ করেছেন, টেলিভিশন নাটকে, সিনেমায়, এবং সর্বশেষ আমি ওসিডিতে দেখেছি, ওসিডিতে আপনারা কাজ করেছেন। আমার এই মুহূর্তে পাঞ্জাবিওয়ালা নাটকের কথা খুব মনে পড়ছে। একটু যদি আমি জানতে চাই যে জয়া হাসানকে যেহেতু আপনি শুরু থেকে এখন অবধি দেখেছেন বা দেখছেন, এত দূর আসার পেছনে সবচেয়ে মানে বড় ভূমিকাগুলো বা কোন বিষয়গুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে? এটা হচ্ছে সিরিয়াসনেস। আমি ওকে দেখেছি যে একটা চরিত্র যখন সে পায়, সে সর্বোচ্চ চেষ্টা করে, এবং সে বুঝতে পারে যে প্রতিটি মানুষের লিমিটেশন আছে, সেই লিমিটেশনটাকে সে প্রতিনিয়ত অতিক্রম করার চেষ্টা করে, ওভারকাম করার চেষ্টা করে। এবং পাঞ্জাবিওয়ালার কথা বললেন, আমি দেখেছি সারা রাত্রি সে ডান্স প্র্যাকটিস করছে। Oh my God! ও তো পাঞ্জাবিওয়ালা তো ওর তো ছিল যে নর্তকীর চরিত্র করতো, যাত্রার নর্তকী। সারা রাত্রি সে সেই প্র্যাকটিস করতো, এবং তার হাত পা সব ব্যথা হয়ে যেত। আর তারপরে সে একটা মেয়ে ছিল, সে মাসাজ করতো। সে মানে সে থেমে যাওয়ার পাত্র ছিল না আর কি। তো এই যে থেমে যাওয়ার পাত্রী সে বিউটি না, সার্কাসের কথা আমার মনে আছে, কি হ্যাঁ, দারুণ তিনি হ্যাঁ, করেছিলেন একটি। তো এইটা ওকে অনেক দূর নিয়ে গেছে আর কি, একদম। এবং খুব সিরিয়াসলি সে কাজটা করে। এই মুহূর্তে আপনার জন্য রয়েছে আরো সারপ্রাইজ। লেটস হ্যাভ এ লুক। বাবাই, কি খবর? মানে আপনার কথা যদি বলতে হয়, আসলে আমার ক্যারিয়ারের যত বয়স, আপনার সাথে সম্পর্কের বয়সও তত। বাহ, আপনি এত এত চরিত্র অভিনয় করেছেন আমার লেখা, আমার ডিরেকশনে, এবং আমি তরুণ বয়সে আপনার মতো এরকম একজন প্রতিভাবান অভিনেতার সাথে আমার যে সাক্ষাৎ, এটা আমার আসলে সাবজনমের ভাগ্য। আপনি আমাদের লিজেন্ড এবং অত্যন্ত উঁচু মানের একজন অভিনেতা। স্যালুট বাবু ভাই। বাবু ভাই সম্পর্কে তো অনেক কথাই বলা যায়, কারণ আমি যখন আরণ্যক নাট্যদলে ঢুকি, বাবু ভাইকে পেয়েছি এসেই। বাবু ভাইদের হাত ধরে অনেক কিছু শিখেছি,
শুরুর কথা যদি বলতে চাই, আমি আরণ্যকে যখন ঢুকি আমি তবলা বাজাতে ঢুকেছিলাম আর কি। তবলা বাজাতাম, ঢোল বাজাতাম, তখন বাবা ভাই গান করতো, অসাধারণ মিষ্টি সুর বাবা ভাইয়ের ছিল। আর যদি অভিনেতা হিসেবে ধরি, অনেক মেধাবী একজন অভিনেতা। আর মানুষ হিসাবে যদি বলি, অনেক গোছালো মানুষ, সব দিকে ব্যালেন্স করে চলেন বাবা ভাই। এবং তার অভিনয় মানে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে। একটা ছোট্ট গল্প আমার মনে পড়ে, অনেক বছর আমি তখন ক্যারিয়ার মানে নাটকের ক্যারিয়ার বলে কিছু ছিল না, মানে মিডিয়াতে ক্যারিয়ার, মঞ্চেই করি তখন। কোনো একটা পরিচালকের একটা ছোট্ট কাজ করতে গিয়েছিলাম, সেখানে বাবু ভাই একটা বড় ক্যারেক্টার করছিলেন। তা আমি আবার বাবু ভাইকে ওই ক্যামেরা যাওয়ার একটু সালাম করলাম। বাবু ভাই যে, শোন, এভাবে সালাম করলে হবে না, বড় হ, এই ছোটো ক্যারেক্টারে সালাম করার দরকার না, বড় হয়ে সালাম করি। এটা আমার এখনও মনে পড়ে, এটা আমার জন্য একটা শিক্ষা ছিল। বাবার সুস্থতা কামনা করছি, আরও অনেক ভালো কিছু করবেন এটাই কামনা করছি বাবার কাছ থেকে। থ্যাংক ইউ। কি বলবেন? সেলিমের সাথে আমার সম্পর্কটা আসলে অন্যরকম। সেলিমের একবারে বলা যায় প্রায় প্রথম নাটক থেকেই আমি সেলিমের সঙ্গে ছিলাম। সেলিমের নাটক দিয়ে কিন্তু প্রথম আমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম, ভয় নাটকে। এবং তার আগের বছরও আমি পাপ পুণ্যতে মেরিল প্রথম আলো নমিনেটেড ছিলাম। হ্যাঁ, তো সব কিছু মিলে, এবং সেলিম আমাকে ছাড়া কোনো নাটকই করতো না। এবং সেলিম প্রত্যেকটা নাটকে কাস্টিং আগে বলতো যে এইবার ভাবছিলাম যে আপনাকে নিব না, হ্যাঁ, তো কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে না, আর কাউকে পাচ্ছি না। হ্যাঁ, মানে আমরা একটা জুটি ছিলাম, মানে বলতো আর কি। তখন সাবলাইম একটা প্রতিষ্ঠান ছিল, নির্মাণ প্রতিষ্ঠান। তো আমাদের একটা জুটি ছিল, ওই সেলিম লিখতো, ডিরেকশন দিত, আমি অভিনয় করতাম, আর খসরু ছিল ক্যামেরায়। আচ্ছা, হ্যাঁ, কামরুল হাসান খসরু ভাই, সব বড় খসরু ছিল লোক, ক্যামেরায়, বড় মানুষ। আর জুয়েল ছিল এডিটর। তো বলতে যে চারজনের একটা জুটি আর কি। যখন বিশেষ করে ইটিভি আসলো, আমারও সৌভাগ্য হয়েছিল যে সেলিমের মতো একজন রাইটার, একজন ডিরেক্টরের সাথে আমার একটা জুটি হওয়ার সুযোগ হয়েছিল। এবং আমি অনেক চ্যালেঞ্জিং কাজ করেছি। আমি বললাম না যে সংশয় নাটকে আমাকে ধবধবা সাদা পাঞ্জাবি একটা সফেদ মানুষের ক্যারেক্টার প্লে করতে হয়েছে। আমাকে স্বপ্ন জালে আয়নাল গাজী একটা ভিলেন, যেই ছবিতে মিশা সওদাগরের মতো একজন প্রতিষ্ঠিত ভিলেন অভিনয় করে, সেইখানে সে ভিলেন না হয়ে সে আমাকে ভিলেন করেছে। এবং আমি তার সম্মানের চেষ্টা করেছি, খুব ভয়ঙ্কর অভিনয় করেছেন। এবং আমি চেষ্টা করেছি তার সে যেটা চেয়েছে সেটা দেওয়ার। এবং আর একটা কথা বলি, যে আমাকে যে মানুষ আজকে কণ্ঠশিল্পী হিসেবে বা সঙ্গীতশিল্পী আপনার যাই বলেন, যে আমাকে চিনে, এটা কিন্তু সেলিমের অবদান। কারণ সেলিমের ওই ছবিতে প্লেব্যাক করেছি আমি। সাধারণত প্রফেশনাল সিঙ্গার যারা, তারাও বহুদিন অপেক্ষা করে একটা ছবিতে প্লেব্যাক করার জন্য। আর আমি সিঙ্গারই না, আমি গায়কই না। সেই ছবিতে, তার ছবিতে, এবং প্রথম ছবি, সেখানে সে রিস্ক নিয়ে আমাকে দিয়ে তার ছবির প্লেব্যাক করিয়েছে, এবং সেটা সুপার ডুপার হিট আর কি। তো অনেক দূরদর্শী আসলে। সিনেমা তো বুঝেছিল যে এই গানটা তো আমি করলে এই পর্যন্ত যেতে পারে আর কি। তো ওই গানে আমার যতটা সাফল্য, তার চেয়ে বেশি অবদান হচ্ছে সেলিমের। এবং আমি সেই সঙ্গে আরও বলতে চাই অর্ণবের কথা, যে অর্ণবের যে সঙ্গীত আয়োজন ছিল, এটাও অসাধারণ। তো সেলিমের কাছে আমি কিন্তু কৃতজ্ঞ আসলে। আর শামীম জামান? আর শামীম তো আমাদের ছোট ভাই আসলে, আমাদের আরণ্যকের ছোট ভাই, এবং খুবই ভালো ছেলে। শামীমকে আমি অনেক স্নেহ করি আর কি। হ্যাঁ, শামীম, শুধু শামীম না, ওদের একটা ব্যাচ ছিল, শামীম, চঞ্চল, জয়রাজ, আকুম হাসান, ওরা একটা গ্রুপ ছিল। ওদের সবাই কেমন আমাদের আরণ্যকে আমাদের পরের ব্যাচে ওরা আর কি। তা আমি প্রত্যেকে খুব স্নেহ করি, এখনও স্নেহ করি। এবং আমি সবসময় চেষ্টা করতাম ওরা যেন একটা ভালো জায়গায় যায় আর কি। আর ওই যে ঢোলের কথা বললো, আমি ওর একদিন দুষ্টামি করে বললাম যে তুমি যে এত সুন্দর করে ঢোল বাজাও, তো তোমাকে তো সারা জীবন ঢোলই বাজাইতে হবে, তো তুমি এইটা বাদ দিয়ে ঠিকঠাক মতো অভিনয়টা করো মনোযোগ দিয়ে। আর ওদেরকে মানে চেষ্টা করতাম যে একটু সামনের দিকে পুশ করা আর কি, যে ঠিক আছে তুমি সামনে যেতে হবে, সামনে যেতে হবে। আপনার ক্যারিয়ারের দিকে যদি একটু তাকাই, আপনি সারা জীবন অভিনয় করে গেছেন, কখনো প্রযোজক বা পরিচালক বা চিত্রনাট্যকার হবার চেষ্টা করেননি, বা এই পরিচয়ের সামনেও আসেননি, কখনো কি ইচ্ছে হয়নি? না, আমি আসলে ইচ্ছে করেই আমি কখনো এই জায়গাটা যেতে চাই নাই আসলে।
সেটা হচ্ছে যে আসলে একই সাথে যদি অনেকগুলো কাজ করা যায়, আসলে ধরেন যে আমি যদি এখন লিখতে বসি, আমাকে তো অন্তত 15 দিন 20 দিন একটা লেখার জন্য সময় দিতে সময় হবে। দিতে হবে। আমি যদি একটা ফিল্মের জন্য একটা স্ক্রিপ্ট লেখা শুরু করি, আমি সেটা পারি কি পারি না সেটা পরের বিষয়। ধরেন যে আমি পারি আর কি, ধরে নিলাম, তাহলে তো আমাকে 1 মাস 2 মাস 3 মাস সময় দিতে হবে, এবং ওটা তো আমার মাথার ভিতরে খেলতে থাকবে। তখন আমার এই প্রফেশনটা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, আমি যে অভিনয়টা করি এটাও তো আমাকে সারাদিন ভাবতে হয়, এটাও তো আমাকে নানান চরিত্র দেখতে হয়। আমি যখন শুধু অভিনয় করি বা যে চরিত্রে অভিনয় করি সেই চরিত্রটা নিয়েই যে শুধু ভাবি তা তো না। এখন মনে করেন আমি কোনো চলচ্চিত্রে অভিনয় করছি না, এখনও তো আমার নানান রকম অবজারভেশন আছে। আমি তো এখনও রাস্তার মানুষগুলোকে দেখি, হ্যাঁ, আমার চারপাশে যে মানুষগুলোকে দেখি, নানান অবস্থাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব গভীরভাবে একটা কাজ করতে গেলে আসলে অনেক কিছু করা এই যুগে সম্ভব না, হয়তো আগেকার যুগে যেত। আর আরও যদি পরিষ্কার সরলভাবে বলি, সেটা হচ্ছে যে আমি অত প্রতিভাবান না। এটা আপনি ভুল বলেন, এটা আপনার সাথে আমি একমত হলাম না, একেবারেই একমত না। প্রতিভা, অধ্যাবসায় সবকিছু মিলেমিশে আপনি একাকার। এবং যেটা শ্রদ্ধেয় মামুনুর রশিদ স্যার বলেছিলেন যে অভিনয়টা আপনার রক্তে রয়েছে। আমি চলচ্চিত্র প্রসঙ্গে আরও কিছুক্ষণ থাকতে চাই। একটা সময় মূলধারা চলচ্চিত্রে আপনাকে সেভাবে দেখা যেত না, তবে বিগত 2 বছরে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তুফান, বরবাদ, তাণ্ডব চলচ্চিত্রে আপনাকে আমরা দেখেছি। তুফান সিনেমা অভিনয়ের আগে আপনি একবার বলেছিলেন যে শাকিব খান আসলে যে ধরনের সিনেমায় কাজ করেন সেখানে আমার অভিনয়ের কোনো সুযোগ থাকে না। এরপর কিন্তু সাকিবিয়ানরা বেশ সমালোচনা করেছিলেন আপনার। এই প্রসঙ্গে আজকে কিছু বলবেন কিনা বাবু ভাই? না, কথা তো সত্য। হ্যাঁ, অবশ্যই সত্য। কারণ ও যে মেগাস্টার আমরা বলি বা দর্শকরা বলে, তো ও যে চলচ্চিত্রে থাকে সেখানে অন্যদের খুব একটা বেশি অভিনয় করার সুযোগ থাকে না। কিন্তু তুফান চলচ্চিত্র করতে গিয়ে দেখলাম যে না, আমার একটা অভিনয়ের সুযোগ আছে এবং সেটা আমি করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে রাফির একসাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কের জায়গা থেকে রাফি চায় যে আমি তার চলচ্চিত্রে অভিনয় করি, তো সেই জায়গা থেকেও কিন্তু আমাকে করতে হয়েছে। হ্যাঁ, আবার যেহেতু রাফির সঙ্গে করেছি, সুতরাং হৃদয়ের সাথেও তো করতে পারি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে করা। তো হৃদয়ের ছবিতে আমার ক্যারেক্টারটা খুব ছোট ছিল, কিন্তু ওইটুকুর মধ্যে দর্শক কিন্তু পছন্দ করেছে, ভীষণ মায়া লেগেছে। হ্যাঁ, ওইটুক দর্শক পছন্দ করেছে। তো আবার এইটাও তো ঠিক যে আমি একজন অভিনেতা, সুতরাং আমাকে যে সবসময় প্রধান চরিত্র করতে হবে এমন তো কথা না। চরিত্র যেরকমই থাকুক না কেন, আমি আমার কাজটা ঠিকঠাক মতো করতে পারছি কিনা, হ্যাঁ, একটা ছোট চরিত্র দিয়েও যে মানুষের মনে স্থান করে নেওয়া যায়, সেটা তো আমরা আমাদের অভিনয়ের গুরুদের কাছ থেকে শিখেছি। যদি একটু জানতে চাই যে শাকিব খানের সাথে আপনার কাজের এক্সপিরিয়েন্স কেমন, তাহলে কি বলবেন? এক্সপিরিয়েন্স বলতে খুব বেশি কাজ করার তো সুযোগ হয় নাই, তবে যতটুক সময় ছিলাম সেটে, সেটা দেখেছি যে শাকিব কো অ্যাক্টরদেরকে সম্মান করতে জানে, এবং তার অভিনয়ের যদি বলি যে সে সেটে মনোযোগী থাকে। তার যে আজকে যে কাজটা সেটা খুব মনোযোগী। আমরা অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখি যে খুব মনোযোগী না, এই গল্প করছে, টেলিফোনে কথা বলছে, এটা করছে ওটা করছে, তারপরে শর্টের সময় উঠে গিয়ে হয়তো শর্টটা দিল। আমার শাকিব খানকে একেবারেই সেরকম মনে হয় নাই। মনে হয়েছে যে না, সে খুবই মনোযোগের মধ্যে আছে এবং সেটে সে চরিত্রের মধ্যেই থাকার চেষ্টা করে। একদম। রায়হান রাফির আরও একটি দুর্দান্ত সিনেমা প্রেসার কুকার আপনি একবার মেনশন করেছেন, সেখানে নাজিফা তুষির সাথে পার্লারে যে দৃশ্যগুলো রয়েছে, এই দৃশ্যগুলোর পেছনের গল্প আমি জানতে চাই, কারণ আমাদের বাংলা সিনেমায় কিন্তু এরকম দৃশ্য আমরা আগে দেখিনি। এটা আসলে আমি কি বলবো, মানে এক্সপিরিয়েন্সের মধ্যে নাই আমার এটা একদম। হ্যাঁ, কারণ ওইরকম একটি পার্লারে গিয়া ওইরকম এক্সপিরিয়েন্স নাই। তো এইটা ডিরেক্টর আমাকে অনেক হেল্প করেছে, কি কি হতে পারে, আর আমি ইমাজিন করার চেষ্টা করেছি যে এইটা হতে পারে। আর টেক্সটের মধ্যে তো একটা থাকেই আর কি, একটা সামারি লেখা ছিল, আর টেক্সটের বাইরে যেটা সাবটেক্সট যেটা, সেটা বোঝার চেষ্টা করেছি ডিরেক্টরের সাথে কথা বলে। হ্যাঁ, এবং আমাদের 2-1 বন্ধু বান্ধব যাদের কিছু এক্সপিরিয়েন্স আছে আর কি, তাদের সাথে কথা বলে এটা বোঝার চেষ্টা করেছি আসলে কি হয়। আসলে সব পার্লারে যেটা হয় তা না, কিন্তু ওই ধরনের যে পার্লারগুলো আছে সেগুলো কি হয় সেটা বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, ওটিটিতেও আপনি কিন্তু সফল। খাঁচার ভেতর অচিন পাখির মতো ওয়েব ফিল্মেও আপনি দারুণ অভিনয় করেছেন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন। যেই
ওয়েব ফিল্মটি চরকিতে মুক্তি পাওয়ার পর সবার মুখে মুখে ফিরেছে এবং একই সাথে আপনি কিন্তু শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছিলেন, চরকি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। চরকি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। সো এটা একটা দারুণ চরিত্র, একটু যদি বলেন। এই চরিত্রটা আমাকে রাফি করোনার সময়, করোনার আগে আমাকে বলেছিল যেরকম একটা ক্যারেক্টার করব, ব্রিফ করেছিল। হ্যাঁ ব্রিফ করেছে, এটা আপনাকে করতে হবে আর কি। তো সেটা আমি আমার মাথার মধ্যে ছিল এবং আমি মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছিলাম এবং গল্পটা শুনেই আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমি করব আর কি, এবং এটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার হবে। তো তারপরে তো করোনা চলে আসলো, এটা অনেক দিন কাজ করা যায় নাই। তো করোনার সাথে আবার একটা সুবিধা হয়ে গেল, করোনার সাথে যেটা হলো সেটা হচ্ছে অনেকদিন বাসায় ছিলাম, বাসা থেকে ওই জিনিসটা মাথায় আমি নিতে পেরেছি এবং বাই দিস টাইম আমার চুলটা বড় হয়েছে, আমি দাড়ি রাখতে পেরেছিলাম। আপনারা দেখলে তো বুঝবেন যে আমার কিন্তু অরিজিনাল দাড়ি ছিল আর কি, হ্যাঁ চুল বড় বড় ছিল, এবং ওই চরিত্রটাকে আমি নিয়ে ভাবার সময়টা পেয়েছিলাম আর কি। এবং যখন দর্শকরা আবার এটাকে পছন্দ করলো তো মনে হলো যে না, আমার কষ্টটা কিছুটা হলেও সার্থক হয়েছে। একদম। এবার গানের প্রসঙ্গে আসি। আপনার কত গান মানুষের মুখে মুখে ফেরে। সব অভিনেতা তো সঙ্গীত ভুবনে সফল হন না। আপনি চলচ্চিত্রে সুপারহিট গান নিথুয়া পাথারে দিয়েছেন, আপনি অডিও অ্যালবামে ইন্দু বালার মতো সুপার ডুপার হিট গান দিয়েছেন, যে গানের ইউটিউব ভিউ 84 মিলিয়ন। এই সাফল্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয় আর কি। হ্যাঁ, এটা অদ্ভুত মনে হয়। আমি মাঝে মাঝে নিজেই বিস্মিত হই যে আমি তো আসলে গায়ক না, তারপরেও মানুষ এত পছন্দ করে কেন। তো আমার একটা নিজের কাছেও একটা উত্তর আছে, সেটা হচ্ছে যে হয়তো আমার গলাটা অন্য 8-10টা মানুষের মতো না, গায়কের মতো না। এটা একটা যেমন ব্যাপার আছে। আর একটা বিষয় আমি ফিল করেছি, আমি তো অভিনেতা, তো আমি যখন গানটা করি শুধু গলা দিয়ে করি না, অন্তর থেকে আমি সেটা ফিল করার চেষ্টা করি এবং ওই যে লাইন্সগুলো থাকে সেগুলোকে ধারণ করে তারপরে চেষ্টা করি, মানে শুধু গলা দিয়ে গাই না আর কি, মানে মাথা দিয়েও গাই, অন্তরটা দিয়েও গাই আর কি। হ্যাঁ, তাতে হয়তো কতটা সুরেলা হয় বা কতটা গানের মানে রীতিনীতির মধ্যে পড়ে, হ্যাঁ ব্যাকরণের মধ্যে পড়ে, তার সাথে বড় কথা আমি গানকে ফিল করি আর কি। সেটাই হয়তো মানুষ পছন্দ করে, ভালোবাসে, সেটাই মানুষকে পছন্দ করে। আজকে অবশ্যই আপনার কাছ থেকে গান শুনবো, তবে তার আগে পরিবার নিয়ে জানবো। আপনি 1992 সালে বিয়ে করেন শ্রদ্ধেয় কাজী রোকসানা আক্তারকে। আপনার জীবনে তার প্রভাব এবং সমর্থন কতটা? সমর্থন তো আছে অবশ্যই, কারণ আমি যখন বিয়ে করলাম সাধারণত মুসলিম, বাঙালি মুসলিম পরিবারে, এবং আমি বিয়ে করেছি কিন্তু সেটেল ম্যারেজ। আমার মা পছন্দ করেছে, আমার ভাবি পছন্দ করেছে আমি বিয়ে, তারাও পারিবারিকভাবে পছন্দ করেছে, আমাকে বিয়ে করেছে। তো বাঙালি মুসলিম পরিবারে সাধারণত এই ছেলে নাটক করে, গান করে, থিয়েটার করে, এইটা ঠিক আছে শখের বশে করলে একটা আছে আর কি, কিন্তু এটা যে খুব পজিটিভলি নেয় সেটা আমি বলবো না। কিন্তু আমার সৌভাগ্য যে আমার স্ত্রী সেটাকে খুব পজিটিভলি নিয়েছে এবং সে আমাকে নানানভাবে সহযোগিতা করেছে। যেমন আমার কস্টিউমটা গুছিয়ে দেয়া, আমার তখন আমি নিয়মিত মঞ্চে কাজ করি, আমার হয়তো ওই নাটকের পাথর নাটকের কস্টিউমটা এক জায়গায় রাখা, ওই জয়জয়ন্তীটা এক জায়গায় রাখা, হ্যাঁ ময়ূর সিংহাসনটা এক জায়গায় রাখা, তো এগুলো সব ঠিকঠাক মতো গুছিয়ে দেয়া, দেয়া, এটা অনেক বড় ব্যাপার। এবং আমাকে ইন্সপায়ার করা এবং গিয়ে সে মঞ্চে গিয়ে নাটক দেখতো, তো এটা অনেক 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 বড় ব্যাপার আর কি। সে যদি সহযোগিতা না করতো তাহলে আমি হয়তো করতাম, কিন্তু সংসারে শান্তিটা থাকতো না। একদম একদম। কখনো ঝগড়া হয় না যে যখন পরিবারের বিশেষ দিবসগুলোতে ভাবিকে সময় দিতে পারেন না? না, সেইটা হয় না যে বিশেষ সময়গুলোতে আমি সময় দেওয়ার চেষ্টা করি, তবে একটা জিনিস হয় মাঝে মাঝে, যেটা আমারই দোষ আর কি, সেটা অনেক সময় ভুলে যাই। কারণ একটা সময় তো আমি অনেক ব্যস্ত ছিলাম,
তো ওই ভুলে যেতাম আসলে, তা হয়তো তার জন্মদিনটা ভুলে গেছে, আহা, হয়তো পর সকালবেলা মনে হয়েছে যে আজকে তো তার জন্মদিন। তো অভিমান করতো নিশ্চয়ই। হ্যাঁ, অভিমান তো করাটা স্বাভাবিক, আমি হলে অভিমান করতাম, কারণ আমারটা তো সে ভুলে অভিমানটা না, ভাঙাতেন কি করে? কারণ আমারটা তো সে ভুলে না, ভুলে তাহলে আমি না। তো ভুলে যাই, এটা অন্যায় না। কিন্তু কিভাবে ভাঙাতেন সে অভিনয়? ভাঙাইতে মানে কিন্তু একটা বকা টকা খেতাম আর কি, তারপরে উপহার বা অন্য কিছু দিয়ে? হ্যাঁ, তা তো আছেই, একটু উপহার দেয়া বা একটু ইয়ে করে। আবার এই ক্ষেত্রে আমার মেয়েরাও একটু হেল্প হেল্প করতো। করতো। এবার তাহলে আপনার এই দুই রাজকন্যার গল্প আমি শুনতে চাই, অবন্তী রহমান আর প্রিয়ন্তী রহমান। হ্যাঁ। তারা কেন বাবার মতো অভিনয় এলেন না? আমার কাছে যেটা মনে হয়, ছোটবেলা থেকে আমি যখন ওদেরকে স্কুলে নিয়ে যেতাম, স্কুলে নিয়ে গেলে বাচ্চারা আমার সাথে কথা বলতে আসতো, তারপরে ছবি তুলতো, তখন তো ছবি autograph। সময় ছিল না, তখন অটোগ্রাফ ইয়ে করতো। ওরা মনে হয় এটা ওর বাবার কেউ অন্য কেউ আবার একটু হাত ধরে আহা, হ্যাঁ, হাত ধরে টেনে একটু কথা বলবে, এটা মনে হয় ওরা খুব একটা পছন্দ করতো না। আবার যতটা সময় একটা বাবা দিতে পারে আর কি, সেটা হয়তো আমি অতটা দিতে পারি নাই, সেই কারণে হয়তো এই প্রফেশনের প্রতি ওদের খুব ভালো একটা লাগাটা নাই। ভালো, মানে আমি অভিনয় করি সেটা ঠিক আছে, এটা ওরা এনজয় করে, কিন্তু ওরা হয়তো নিজেরা সেটা হতে চায় না আর কি। একদম। কিন্তু আমার মেয়েরা কিন্তু সিনেমা দেখে অনেক, হ্যাঁ, আমার বড় মেয়ে তো অবশ্য অনেক সিনেমা দেখে, সে হলে গিয়েও এর দেখে। দুজনে এখন কোথায়, কে কোথায় আছে, কি করছে? বড়টা তো ও গ্রাজুয়েশন করে ফেলেছে আইসিতে, মানে আইটির একটা সাবজেক্ট, তো সেটা গ্রাজুয়েশন করেছে, এখন জব করছিল মাঝখানে। আর ছোটটার পড়াশোনা এখনো শেষ হয় নাই, ও মালয়েশিয়াতে থাকে। মালয়েশিয়াতে বিজনেসে পড়ে আর কি, মোনাশ ইউনিভার্সিটিতে পড়ে, ওর এই শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। এবার আপনার জন্য একটা বিশেষ সারপ্রাইজ রয়েছে। কেন বিশেষ সেটা জানতে হলে স্ক্রিনে চোখ রাখতে হবে। আমার বাবা হিসেবে খুবই চমৎকার, কারণ আব্বু খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, আর আব্বু খুবই নন জাজমেন্টাল আর কিউরিয়াস। তো সেই ক্ষেত্রে আমাদের আব্বুর সাথে ফ্রেন্ড হওয়াটা খুব সহজ হয়ে যায়, কোনো কিছু শেয়ার করতে কখনো আনকমফোর্টেবল লাগে না। আর আব্বু আমাদের লাইফে ইনভলভ থাকতে খুব পছন্দ করে, আমরা কি করছি কি ভাবছি এগুলো জানার তার জেনুইন কিউরিওসিটি থাকে। তো সেই জন্য আব্বুকে মাঝে মধ্যে প্যারেন্ট কম আর ফ্রেন্ডই বেশি মনে হয়। কি দারুণ। সবার কাছে আমার বাবা একজন অভিনয় শিল্পী হলো, আমার কাছে তিনি খুব যত্নশীল একজন বাবা। আমার মনে আছে আমি ছোটবেলায় প্রতি রাতে আব্বুর কাছে গল্প শোনার বায়না ধরতাম, এবং তিনি প্রতি রাতে আমাকে গল্প শোনাতেনও। এই গল্পগুলোর বেশিরভাগই হতো ঈশপের নীতি গল্প, যে এই গল্পগুলোর প্রত্যেকটি শেষেই ছোট একটি শিক্ষা কিংবা জীবন আদর্শ থাকতো। এখন বড় হয়ে বুঝি সেগুলো শুধু আমাকে ঘুম পাড়ানোর উপায় ছিল না, সেগুলোর মাধ্যমে তিনি আমাকে শিখাতেন কিভাবে ভাবতে হয়, কিভাবে মোরালি স্ট্রং লাইফ লিড করতে হয়। তিনি কখনো আমাকে কোনো নির্দিষ্ট পথ চলতে বাধ্য করেনি, বরং সবসময় আমাকে নিজের পথ খুঁজে নিতে, নিজের প্রতি বিশ্বাস রাখতে উৎসাহ দিয়েছেন। আরো আছে। দর্শকদের কাছে সে একজন শিল্পী, কিন্তু আমার কাছে সে স্বামী। শুধু স্বামী না, সে একজন দায়িত্বশীল স্বামী। সে শুটিংয়ে গেলে সে ফোন করে দুপুরবেলা জিজ্ঞেস করে আমি খেয়েছি কিনা। এই নিয়ে তার কলিগরা তাকে খুব মজা করে বলে, বাবু ভাই আপনি খেয়েছেন কিনা তার ঠিক নাই, কিন্তু ভাবির খবর ঠিকই নিচ্ছেন। দেশের বাইরে গেলে আমার জন্য গিফট নিয়ে আসে, আমাদের ম্যারেজ ডেতে সবসময় সে আমাকে গিফট দিবে, আমার জন্মদিনে গিফট দিবে, যেখানেই থাকুক না কেন সে আমার জন্য গিফট নিয়ে আসে। কিন্তু সে সেই গিফটটা কীভাবে দিবে, মজার ব্যাপার, দিল সে জিনিসটা আমার হাতে দিল, খুব হেসে হেসেই দিল, কিন্তু মানে খুব সিরিয়াসলি যে একটা প্রেম বিষয়টা, মানে কেমন যেন সে একটু, মানে প্রেমটা না, সে প্রেমটাও যেন তার দায়িত্ব, এটাও তার দায়িত্ব, মানে যে মানে কি বলবো, মানে সবকিছুই সে একটু দায়িত্বের মধ্যে করতেছে, সবকিছুই তার দায়িত্ব। এই দায়িত্বটা এত দায়িত্ব না হয়ে একটু কি একটু প্রেম হতে পারতো, যায় না? তাই বলে আমি কখনো অভিমান করি না, কিংবা ওই অভিমান পর্যন্তই শেষ, বাস আর কিছু না, ওইটুকুই শেষ হয়ে যায়। এই পর্যন্ত আমরা এত বছর ধরে সংসার করছি, আমার দুইটা মেয়ে খুব লক্ষ্মীন চালা। আমরা সবসময় আমরা চারজনে যে কোনো জিনিস ডিসিশন নিই, যে সলভ করি সব বিষয়ে। শুধু আমরা না, আমাদের পরিবারের আরও আমাদের প্রতিবেশী আছেন, আমাদের আত্মীয় স্বজন আছেন, আমার শ্বশুর বাড়ির, আমার বাবার বাড়ির, সবার কাছে সে ভীষণ ভালো মানুষ।
এখন বিশ্বকাপ খেলা চলছে, আমরা খেলা দেখি একসাথে। সে ব্রাজিল সাপোর্ট করে, কিন্তু আমি আর্জেন্টিনা সাপোর্ট করি বলে সে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। সে মেসির খেলা পছন্দ করে, সে মেসিকে ভীষণ পছন্দ করে, যার কারণে সে আমাকেও সে সাপোর্ট দেয়। না, আরে তোমার পাশেই তো আমি আছি, তোমাদের দলকে আমি উইশ করবো যেন আজকে তারা জিতে যায়। আবার দেখা গেল যে আর্জেন্টিনার বিপক্ষে গোল দিল ইজিপ্ট, সে সেখানে খুশি, আমি তখন রেগে যাই। আবার বলে না না না, এটা তো হবেই, আমরা ব্রাজিলের সাপোর্টার। মানে আমাদের আসলে মজা করতে থাকি আমরা। কিছুদিন আগে তার ওপেন হার্ট সার্জারি হয়, আল্লাহ তাকে সেখান থেকে ফিরিয়ে এনেছেন। এত বড় একটা অপারেশন আমাদের ফ্যামিলিতে আসলে কারোর হয় নাই। আমরা প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলাম, আমি এবং আমার সন্তানরা, আমার পরিবারের সবাই। আল্লাহ সেখান থেকে তাকে ফিরিয়ে এনেছেন সবার সহযোগিতা এবং ভালোবাসায়, এবং তার দর্শকরা সবাই যে যেখানে ছিল সবাই তার জন্য দোয়া করেছেন, খোঁজ খবর নিয়েছেন সবসময়। আমার তার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, সবাই, আমার ভাই বোন সবসময় আমার পাশে থেকেছেন, তাকে সবসময় সাপোর্ট দিয়েছেন মানসিকভাবে, দোয়া করে। প্রতিটা মানুষ, দর্শকরা, ইনশাল্লাহ সেখান থেকে সে ফিরে এসেছে। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সহি সালামত রেখে সুস্থ রাখে, আমরা যেন সবাই ভালো থাকি, সে যেন আমাদেরকে ভালো রাখে, আমরা যেন তাকে ভালো রাখতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া করি, সবাই দোয়া করবেন। আপনি ভীষণ ঘাবড়ে দিয়েছিলেন অসুস্থ হয়ে। আমরা সবাই যারা আপনাকে ভালোবাসি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। সবচেয়ে কাছের মানুষ যারা আপনার সহধর্মিণী এবং 2 কন্যা, তাদের কথা শুনলাম, কি বলবেন এবারে? এক কথায় যদি বলি যে আমি আমার পরিবার নিয়ে সুখী এবং শান্তিতে আছি। আপনি যে পেশায় থাকেন না কেন, আপনার সৃজনশীল পেশায় থাকেন বা যে পেশায় থাকেন, আপনার পরিবারে যদি শান্তি না থাকে, আপনার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আপনি যদি সুখী না থাকেন, তাহলে আপনি কোনো সৃজনশীল কাজ করতে পারবেন না। আপনার মাথার ব্যাক অফ দ্য মাইন্ডে যদি ওই সমস্ত জিনিস থাকে, তাহলে আপনি কোনো সুস্থ কাজ করতে পারবেন না। তো আমি সেদিক থেকে অনেক সুখী, এবং আমি যে আমার পারিবারিকভাবে আমি আমার সৃজনশীল কাজ কখনো আমাকে মানে বাধাগ্রস্ত করে নাই, এবং আমাকে সামনের দিকে নিয়ে গেছে। আমার মেয়েরাও মানসিকভাবে আমাকে যথেষ্ট, তারাও আমাকে যথেষ্ট সাহস দেয়, এবং তারা এনজয় করে আমার কাজটা। তারা আবার সমালোচনাও করে, শুধু বাবা বলে যে প্রশংসা করে তা না, 2-একটা যদি একটু সাধারণ অ্যাভারেজ কাজ বলে এগুলো কেন করো, হ্যাঁ। আবার টেস্টের দিক থেকে তারা খুব আর কি, হ্যাঁ। আমার বড়টা তো বটেই, সে তো অনেক ফিল্ম দেখে, বাইরের ফিল্ম দেখে, দেখে, তো তার একটা টেস্ট লেভেল আছে। তা সে আমাকে মোটামুটি গাইড করে। আমি কোনো কাজ যদি একটু সাধারণ করে ফেলি বা একটু স্ট্যান্ডার্ড একটু নিয়ে চলে, আমি করার আগে 3বার ভাবি যে আমার মেয়ে দেখলে তো এটা একটা বকা দিবে, তুমি এটা কেন করছো। কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে তো অনেক সময় প্রফেশনাল জায়গায় তো সব কাজ তার ভালো কাজ বা খুব স্ট্যান্ডার্ড কাজ করা যায় না, কখনো কখনো অ্যাভারেজ কাজও করতে হয়। তবে খুব বিলো স্ট্যান্ডার্ড কাজ আমি কখনোই করি নাই। তো সব মিলিয়ে আমি ভালো আছি আর কি, পরিবার নিয়ে আর কি। এই যে অসুস্থতার সময়কার কথাটা যদি একটু তুলি আজকে, এই অসুস্থতার সময়ে সত্যি কথা বলতে যে আমার পরিবার যেভাবে আমাকে সহযোগিতা করেছে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার আরণ্যক নাট্যদল, মামুন ভাই, তো এরা এমনভাবে পাশে ছিল যে আমার কখনো একা মনে হয় নাই। আমি যে একটা অসুস্থ মানুষ, আমি যে একেবারে বলা যেতে পারে যে আমার দ্বিতীয় জীবন এটা শুরু হয়েছে। ওপেন হার্ট হলে আসলে দ্বিতীয় জীবনে শুরু হয়, তো সেটা আমি কখনো সেই শূন্যতাটা আমি বোধ করে নেই অসুস্থতার সময়। সবাই এত মানসিকভাবে আমাকে, আমার পরিবারকে এত হেল্প করেছে, সাহস দিয়েছে, আমি কখনো এটা বোধই করি নাই যে আমি অসুস্থ হয়ে গেছি এবং আমি হসপিটালাইজড এবং যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে আমি এটাই বলি যে মানুষের দোয়া, ভালোবাসা, হ্যাঁ, সবার ভালোবাসা, দোয়া ছিল আমার উপরে। আমি হয়তো সেই জন্য আবার সুস্থ হয়ে সবার মাঝে ফিরে এসেছি। আমি আমার সমস্ত দর্শক, আমার
যারা পরিবারের মানুষ, আমার বন্ধু বান্ধব, আমার নাটকের সহকর্মী, আমার নাট্যদল, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। একদমই তাই। আমি আরো একটা ব্রেকে যাব এবং সর্বশেষ ব্রেক। হ্যাঁ। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল সিরাম সোববার নিবেদিত স্টার নাইট। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল সিরাম সোববার নিবেদিত স্টার নাইটে। সঙ্গে রয়েছে মৌ, আর আমার সঙ্গে আজ স্টার গেস্ট হিসেবে রয়েছেন গ্রেটেস্ট অ্যাক্টর আওয়ার প্রাইড ফজলুর রহমান বাবু। আজকে কিন্তু শুরুতেই বলেছিলাম যে আপনি হলেন প্রকৃত স্টার, এত বছর পরও আজও প্রাসঙ্গিক। আজ 17ই জুলাই মুক্তি পেয়েছে আপনার অভিনীত মাস্তুল। আপনি সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রোজার ঈদে এসেছিল প্রেসার কুকার, গত ঈদে পিনিক, আর সামনে দুর্গাপুজোয় আসছে বিদায়। অভিনয়টা ফজলুর রহমান বাবু কতদিন করে যেতে চান? অভিনয়টা যতদিন দেহে আছে প্রাণ। আসলে অভিনেতার তো আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। যতদিন শক্তি আছে, যতদিন সংলাপ বলতে পারবো, যতদিন হাঁটতে পারবো, হ্যাঁ, ততদিন অভিনয় করা সম্ভব। আর অভিনয়টা ছাড়া তো বাঁচবো না আসলে। একদম একদম ঠিক তাই। হ্যাঁ, গান শুনবো বলেছিলাম, এবার তো আমাকে গান শোনাতেই হবে। না, গান তো গাইতেই হয়। ইন্দুবালা যেখানে যাই সেখানে গান গাইতে হয়। তবে গানে একটু এখন ওই অপারেশনের পরে একটু দম পাওয়া যায় কম আর কি। এখনো খুব স্বাভাবিক হয়ে আসে নাই আর কি। তারপরেও আপনাদের অনুরোধ তো প্রত্যাখ্যান করা যাবে না। যতটুকু সম্ভব ততটুকু গাই। ইন্দুবালাই গাইতে হবে। ইন্দুবালা বা আপনার পছন্দের কোনো অসুবিধা নেই। ইন্দুবালাই যেহেতু পছন্দ করেছেন ইন্দুবালা। ডুবে না মরিলাম, মরিনা ডুবিলাম, তোমারই প্রেমে পড়িলা। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্নাকারে মাখো, কার উঠোনে পর ঝরিয়া। ডুবে না মরিলাম, মরিলা ডুবিলাম, ডুবে না মরিলাম, মরিলা ডুবিলাম, তোমারই প্রেমে পড়িলাম। ইন্দুবালা গো, ইন্দুবালা গো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবারে র্যাপিড ফায়ার। আমি খুব ঝটপট প্রশ্ন করব, আপনাকে চটপট উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মঞ্চে আপনার অভিনীত সবচেয়ে প্রিয় চরিত্র? এইটা হচ্ছে নবদ্বীপ দাস জয়জয়ন্তী নাটকে। বাহ। আপনার অভিনীত 3টি প্রিয় টিভি নাটক? আমার অভিনীত 3টি নাটক যদি বলি, তো একটা হচ্ছে দানব, একটা হচ্ছে ভয়, অনেক আছে আসলে, কয়টা বলবো, আর একটা আছে মন মিতুয়া। বাহ। আপনার অভিনীত প্রিয় 3টি চলচ্চিত্র? শঙ্খনাদ, হ্যাঁ, তারপরে স্বপ্নজাল, হ্যাঁ, অজ্ঞাতনামা। আমি জানতাম এটা আসবেই। শুটিং এর যে বিষয়টি আপনাকে বিরক্ত করে? যদি কোনো এমন অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে হয় যে আসলে অভিনেতা বা অভিনেত্রী না, তখন খুব মেজাজ খারাপ হয়। অনেকদিন অভিনয় না করলে শুটিং সেটের যে বিষয়টি আপনি খুব মিস করেন? অনেকদিন করলে শুটিংয়ের আসলে অভিনয়টাই মিস করি প্রথমত। আর আমাদের অনেক অভিনেতা অভিনেত্রী আছে, আমাদের তো ছোট্ট জায়গা, সবাই সবার সঙ্গে পরিচিত, বন্ধু বান্ধবের মতোই হয়ে গেছে সবাই। তো প্রত্যেকেই খুব মিস করি, কারণ শুটিং সেট ছাড়া ওদের সাথে দেখা হওয়ার সুযোগ থাকে না আসলে, সেগুলো খুব মিস করি। সুযোগ পেলে কার সঙ্গে ডুয়েট গান করতে চান? সাবিনা ইয়াসমিনের সঙ্গে। আমার বিশ্বাস যেটা হয়ে যাবে। যার পরিচালনায় অভিনয় না করার আফসোস থেকে যাবে আজীবন? সেক্ষেত্রে যদি বলতে চাই, আসলে আমার ইচ্ছা ছিল যে তারেক মাসুদের সঙ্গে আমি একটা
চলচ্চিত্রে চলচ্চিত্রে অভিনয় কাজ করব, করবেন। তো সেটা তো হয়ে ওঠে নাই। এটা তো একটা আফসোস আর কি। দীর্ঘ ক্যারিয়ারে এমন কোনো চরিত্রে আপনি অভিনয় করেছেন যে চরিত্রটি আপনার সঙ্গে দীর্ঘদিন বাস করেছে? আসলে আমরা অভিনেতারা চেষ্টা করি একটা চরিত্রে অভিনয় করার পর সেটাকে বের করে ফেলতে আর কি। না হলে যেটা সমস্যাটা হয় অভিনেতার, অন্য একটা চরিত্রে আবার ওইটার প্রভাব পড়ে আর কি। এই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব সেটাকে বের করে ফেলতে আর কি। হ্যাঁ, তো এরকম হয় না যে তা না, হ্যাংওভার তো থেকেই যায়। একদম একদম। হ্যাঁ, সেটা থাকেই। তারপরেও যে বিশেষ করে যেটা সিরিয়াল নাটক যেটা আমরা যেগুলো করি আর কি, সেটা অনেক দিন থেকে যায় আর কি, কারণ দীর্ঘদিন। একেবারেই তাই। হ্যাঁ, তো এরকম অনেকগুলো চরিত্র আছে, যেমন 91 জয়নালের চরিত্র অনেক দিন ধরে অভিনয় করেছি। হ্যাঁ, সেটা অনেক দিন পর্যন্ত আমার ভেতরে ছিল। তারপরে লাভলুর একটা নাটকে অভিনয় করেছিলাম, সেটা হচ্ছে কবুলিয়তনামা। হ্যাঁ, ওই ক্যারেক্টারটা অনেক দিন আমার বাহ। ভিতরে বসবাস করেছে। দারুণ। এবার জানতে চাই, আপনার যে বদভ্যাস বা দোষ আপনি দূর করতে চান অথচ এখনো পারেননি, হ্যাঁ, যে সে বদভ্যাসটা আমি দূর করে ফেলেছি অসুস্থতার কারণে। মানে স্মোকিং, তাই তো? বাহ, দারুণ, মানে একটা দুর্দান্ত ব্যাপার। আপনার যে গুণের কথা আমরা এখনো জানি না। আমার ওরকম কোনো গুণী মানুষ আমি না আসলে। না, এটা বিশ্বাস করাটা কঠিন। আচ্ছা, মেনে নিলাম, কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি মানুষের মঙ্গল চাই আসলে। এটা সবচেয়ে বড় বিষয় একজন, মানে অ্যাজ এ গুড হিউম্যান বিং। গায়ক হিসেবে পূর্ণ মান 10-এ নিজেকে কত দেবেন? 10-এ পাস আর কি। আচ্ছা, ওকে। আর অভিনেতা হিসেবে? অভিনেতা হিসেবে তো আসলে দর্শকে বিচার করবে, তবে আমি অতটা খারাপ অভিনয় করি না, সেটা ভালো বলতে ছিল হবে। এটা answer। এটা ভালো ছিল। এবারে হ্যাশট্যাগ সেগমেন্ট। আমি একটা করে নাম বলবো, প্রত্যেকটা নামের আগে আপনাকে একটা করে বিশেষণ যুক্ত করতে হবে এবং হ্যাশট্যাগ বিশেষণটা বলতে হবে। যেমন মৌ, মাথায় কি আসে আমার নাম শুনলে? নাম শুনে বলা যে আমার একই এলাকার, আমার বাহ, আমার সবচেয়ে তাহলে কাছের মানে হ্যাশট্যাগ এলাকার মেয়ে। এলাকার। হ্যাঁ, হয়ে গেল, ব্যাপারটা এরকম। হ্যাঁ। সো আপনার জন্য প্রথম নাম শহীদুজ্জামান সেলিম, হ্যাশট্যাগ একজন ভালো সহকর্মী, বা আজিজুল হাকিম, হ্যাশট্যাগ প্রিয় বন্ধু, তৌকির আহমেদ, হ্যাশট্যাগ প্রিয় চলচ্চিত্রকার, বা জাহিদ হাসান, হ্যাশট্যাগ দুষ্টু ছেলে, মাহফুজ আহমেদ, হ্যাশট্যাগ দায়িত্বশীল ডিরেক্টর, বা সালাউদ্দিন লাবলু, হ্যাশট্যাগ গুণী নির্মাতা, বা মোশাররফ করিম, হ্যাশট্যাগ ভালো অভিনেতা, চঞ্চল চৌধুরী, হ্যাশট্যাগ সৃজনশীল অভিনেতা, শাকিব খান, হ্যাশট্যাগ মেগাস্টার, আফরান নিশো, হ্যাশট্যাগ পরিশ্রমী অভিনেতা, জিয়াউল ফারুক অপূর্ব, হ্যাশট্যাগ টেলিভিশনের হিরো, আরিফিন শুভ, হ্যাশট্যাগ স্মার্ট অভিনেতা, এবারে শরীফুল রাজ, হ্যাশট্যাগ আবেগী অভিনেতা, সিয়াম আহমেদ, হ্যাশট্যাগ অ্যাংরি অ্যাক্টর, ও বাবা, সুবর্ণা মুস্তফা, হ্যাশট্যাগ আমাদের যৌবনের ক্র্যাশ, ওরে বাবা। এবার শমী কায়সার, সমীকা স্যার, হ্যাশট্যাগ ভালো অভিনেত্রী, বিপাশা হায়াত, হ্যাশট্যাগ সিরিয়াস অভিনেত্রী, আফসানা মিমি, হ্যাশট্যাগ ভালো অভিনেত্রী, এবার চিত্রনায়িকা মৌসুমী, হ্যাশট্যাগ প্রিয়দর্শিনী, বা জয়া আহসান, হ্যাশট্যাগ গুণী অভিনেত্রী, তানিয়া আহমেদ, হ্যাশট্যাগ সুশ্রী অভিনেত্রী, তারিন জাহান, হ্যাশট্যাগ ভালো অভিনেত্রী, একদম অপি করিম, হ্যাশট্যাগ সুইট অভিনেত্রী, এবারে শ্রাবন্তী, হ্যাশট্যাগ প্রবাসী ট্যালেন্ট, রুনা খান, হ্যাশট্যাগ ভালো অভিনেত্রী, একদম পরিমণি, হ্যাশট্যাগ সুশ্রী, নাজিফা তুষি, হ্যাশট্যাগ সিরিয়াস অভিনেত্রী, এবং ফেরদৌসি মজুমদার, হ্যাশট্যাগ আমাদের আইডল, বা দুর্দান্ত। আর আমাদের ফজলুর রহমান বাবু, আমি নিজে, হ্যাঁ, কি হবে হ্যাশট্যাগ? হ্যাশট্যাগ চেষ্টা করে যাচ্ছি,
উফ, এটা আমি নিলাম না। হ্যাশট্যাগ অত্যন্ত দক্ষ অভিনয় শিল্পী। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সুস্থ সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি, দীর্ঘ জীবন হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আপনার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আপনাদেরও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে দর্শকদের বলতে চাই, আমরা অনেক কাজ করছি আমাদের টেলিভিশনে, আমাদের চলচ্চিত্রে, এবং আজকে আমার চলচ্চিত্র যেটি মুক্তি পেয়েছে মাস্তুল, আপনারা আমাদের চলচ্চিত্র দেখতে আসবেন, আমাদের চলচ্চিত্রের সঙ্গে থাকবেন, বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। আপনারা যদি প্রেক্ষাগৃহে আমাদের চলচ্চিত্র দেখেন, আমাদের পরিচালক প্রযোজকরা আরও ভালো ছবি করতে পারবে, এবং আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এবং আমরা ইতোমধ্যেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, ঘুরে দাঁড়িয়েছি, এবং আপনারা আগেও আমাদের সঙ্গে ছিলেন, আশা করি ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন। আবারও অনেক ভালোবাসা। আমি বিদায় নিচ্ছি। তিনি আলোয় নন, শিল্পে বেঁচে থাকেন, জনপ্রিয়তায় নন, অভিনয়ের সততায় কিংবদন্তি হয়ে উঠেছেন। বরেণ্য অভিনেতা ফজলুর রহমান বাবুকে শুধু প্রিয় অভিনেতা বললে ভুল হবে। তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার। প্রিয় অভিনেতার কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। আগামী শুক্রবার রাত 9টায় মাছরাঙা টেলিভিশনে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।